আলোর তরঙ্গ তত্ত্ব এবং আমাদের হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্ব চ্যাপ্টার শুরু হয়েছিল ব্যতিচার, ঠিক আছে। তো আজকের ওটাই কন্টিনিউ হচ্ছে। আর যারা অনলাইনে ক্লাস দেখছে তাদেরকে বলছি যে যে আলফা ব্যাচ যেটা করা হয়েছে সেটাতে জয়েন হওয়ার জন্য ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে যেতে পারে, ঠিক আছে। তো যতটা হয়েছিল আমরা লাস্ট করেছিলাম কি যে গঠনমূলক ব্যতিচার আর ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত, তাই না। ও তো বলে দিয়েছিলাম ছবি দেখে যে দুটোকে হচ্ছে মিলতে গেলে মানে দুজনের অ্যামপ্লিটিউড কখন অ্যাড হচ্ছে বা দুজনের অ্যামপ্লিটিউড কখন সাবট্রাক্ট হচ্ছে, সেটা আমরা একটা কন্ডিশন ছবি দেখে বলেছিলাম যে গঠনমূলক হতে গেলে কি হতে হবে, গঠনমূলক হতে গেলে দশা পার্থক্য কত হতে হবে, λ/2 এর যুগ্ম গুণিতক। আর মানে হচ্ছে কি গঠনমূলক হতে গেলে লিখতে হবে না, এটা বলছি গঠনমূলক আর হচ্ছে কিনা ধ্বংসাত্মক, ঠিক আছে। গঠনমূলক আর ধ্বংসাত্মক, গঠনমূলক হতে গেলে পথ পার্থক্য কত হতে হচ্ছে, পথ পার্থক্য হতে হচ্ছে λ/2 এর যুগ্ম গুণিতক, হয়েছে। আর ধ্বংসাত্মক হতে গেলে পথ পার্থক্য কি হতে হচ্ছে, পথ পার্থক্য হতে হচ্ছে λ/2 এর অযুগ্ম গুণিতক। তবে এখানে অযুগ্মটাকে কি লিখেছিলাম 2n-1, তাই তো হলো। গঠনমূলকের ক্ষেত্রে পথ পার্থক্য, ধ্বংসাত্মকের ক্ষেত্রে পথ পার্থক্য হলো। এবার দশা পার্থক্য কি, দশা পার্থক্য ছিল গঠনমূলকের বেলায় কি হবে না পাই এর যুগ্ম গুণিতক, আর এর বেলায় দশা পার্থক্য কত হচ্ছে পাই এর কি হবে অযুগ্ম গুণিতক। আমরা অযুগ্ম গুণিতককে কি রকম লিখেছিলাম 2n-1 না +1, হ্যাঁ 2n। এই পর্যন্ত লাস্ট হয়েছিল, তাই না, এই পর্যন্ত হয়েছিল কি লাস্ট। এবারে আজকের কি লিখবো তাহলে, আজকের যেটা শুরু হবে সেটা হচ্ছে কি না তরঙ্গ মুখ। তরঙ্গ মুখ বলতে কি ওয়েভ ফ্রন্ট, হেডিং লিখবি তরঙ্গ মুখ, তরঙ্গ মুখ বা হচ্ছে কিনা ওয়েভ ফ্রন্ট। হ্যাঁ, তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট কি হচ্ছে, সবাই লেখা শুরু করবি তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট, ঠিক আছে। তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট, আমাকে একটা বই দিবি। তাহলে আজকের শুরু হচ্ছে, যতটা পড়া হয়েছিল তারপর থেকে। তরঙ্গ মুখের যে ধারণা সেটা বইতে আছে, তরঙ্গ মুখ। তাহলে সংজ্ঞা লিখবি কি তরঙ্গ মুখ, বইতে সংজ্ঞা লেখা আছে, আমি পড়ে দিলেও হয়। লেখ কোনো উৎস থেকে, কোনো উৎস থেকে লেখা শুরু করবি তরঙ্গ মুখ কাকে বলে। কোনো উৎস থেকে তরঙ্গ যখন, কোনো উৎস থেকে তরঙ্গ যখন, কোনো উৎস থেকে তরঙ্গ যখন শূন্যস্থান বা কোনো মাধ্যমের মধ্য দিয়ে, কোনো উৎস থেকে তরঙ্গ যখন শূন্যস্থান বা কোনো মাধ্যমের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে, শূন্যস্থান বা কোনো মাধ্যমের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে, কোনো উৎস থেকে কোনো তরঙ্গ যখন শূন্যস্থান বা কোনো মাধ্যমের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে, তখন তখন শূন্যস্থান বা মাধ্যমের কণাগুলি, শূন্যস্থান বা মাধ্যমের বিন্দুগুলি, শূন্যস্থান বা মাধ্যমের বিন্দুগুলি কম্পিত হতে থাকে, শূন্যস্থান বা মাধ্যমের বিন্দুগুলি কম্পিত হতে থাকে। এটা আমরা জানি, এই কথাটা যে লেখা হলো যে কোনো উৎস হতে তরঙ্গ যখন শূন্যস্থান বা মাধ্যমের মধ্য দিয়ে, কেন বলা হয়েছে না কিছু তরঙ্গ বিস্তার লাভের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, যাদেরকে আমরা কি বলি যান্ত্রিক তরঙ্গ। আর যেগুলো বিস্তার লাভের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না সেই তরঙ্গগুলো হচ্ছে কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিস্তারের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তাহলে কি বলা হচ্ছে, কোনো উৎস থেকে কোনো তরঙ্গ যখন শূন্যস্থান বা কোনো মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করে, তখন মাধ্যম বা শূন্যস্থানের বিন্দু কণাগুলি বা বিন্দুগুলি কম্পিত হতে থাকে। পূর্ণচ্ছেদ, তারপরে যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে একই দশায়
থাকা, যে কোনো মুহূর্তে একই দশায় থাকা, যে কোনো মুহূর্তে একই দশায় থাকা, হয়েছে, যে কোনো মুহূর্তে একই দশায় থাকা বিন্দুগুলি, যে কোনো মুহূর্তে একই দশায় থাকা বিন্দুগুলি যে রেখা বা তলের উপর অবস্থিত হয়, যে রেখা বা তলের উপর অবস্থিত হয়, যে রেখা বা তলের উপর অবস্থিত হয় তাকে তরঙ্গমুখ বলে। সংজ্ঞা হয়ে গেছে। এবার আমরা কি করব, যে এই সংজ্ঞাটা অ্যাকচুয়ালি বুঝবো যে কি বলতে চাইছে। ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ড যেভাবে বলতে চাইছে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে বলতে চাইছে যে তরঙ্গ যখন বিস্তার লাভ করছে তখন কোনো একটা মুহূর্তে, কোনো একটা মুহূর্তে যে কণাগুলো একই দশায় আছে তাদের সঞ্চার পথ বলতে কি, সরল রেখা, কোনো রেখা হতে পারে, কোনো তল হতে পারে। যেমন অ্যাকচুয়ালি তোরা সেই নিশ্চয়ই ভিডিওতে দেখেছিস, যখন কোনো বোম ফাটে, বোম ফাটার যখন মানে যদি স্লো মোশনে ক্যামেরা করা হয় তাহলে দেখতে পারবি, ধরো প্রথমে যে বোমটা ফাটলো, ধরো আমি ওই অনেক সময় পরমাণু বোমা বিস্ফোরণের ক্ষেত্রে বা কোনো ট্রায়ালের ক্ষেত্রে যেগুলো দেখায় সেটাও দেখতে পারিস, যে প্রথমে ধরো যখন বোম ফাটলো তারপরে কি হচ্ছে, প্রথমে এই জায়গায় আসবে, তারপরে এত বড় জায়গায়, তারপরে এরকম করে আসছে। তো এখানে ওই যদি স্লো মোশনের আমি যদি কোনো ফটো বা ক্যামেরার সাহায্যে যদি আমি দেখি তাহলে দেখতে পাবো কি, যে যেমন দেখ, ধরো এইখানটায়, এইখানটায় ধরো আমি কোনো বাল্ব জ্বেলেছি, ঠিক আছে, কোনো আমি বাল্ব জ্বেলেছি, তো সেই বাল্ব থেকে যে আলোক রশ্মি নির্গত হচ্ছে, ধরো আমি সুইচ অন করেছি, কি রকম হবে, প্রথম দেখা যাবে আলো এতটা পর্যন্ত পৌঁছাবে, ঠিক আছে, প্রথমে আলো এতটা পর্যন্ত পৌঁছালো, ঠিক আছে, ধরো 0.5 মাইক্রো সেকেন্ডে আলো এতটা পৌঁছেছে, তারপরের মুহূর্তে ধরো আলো এতটা পৌঁছেছে, মানে আমি যদি স্লো মোশনে ক্যামেরার সাহায্যে মানে ছবিগুলোকে তুলি তাহলে দেখা যাবে কোনো মুহূর্তে আলো এতটা পৌঁছেছে, তারপরের মুহূর্তে এতটা, তারপরের মুহূর্তে এতটা, এরকম করে করে কি হবে, আলো ছড়িয়ে পড়বে, তাই কি না, এরকম হবে। তো আমি কি করছি না, এই যে 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 ছবিটা দেখছি গোলকের মতো, এটা কিন্তু কি না, ওই মুহূর্তে ওই গোলকের ওপরে যে কণাগুলো আছে তারা সব সমদশায় কম্পিত হচ্ছে। এটা আরো ভালো বোঝা যাবে, একটা পুকুরে ধরো আমি ঢিল ফেলেছি এই জায়গাটাতে, তাহলে কি হবে, তরঙ্গ তৈরি হবে, জলের যে তরঙ্গ সেটা কিরকম হচ্ছে, এখান থেকে প্রথমে দেখ এরকম করে, ঠিক আছে, এরকম করে কি হবে না, যে তরঙ্গগুলো তৈরি হচ্ছে তাদেরকে যদি আমি দেখাই এরকম করে, যে এদের যে উঁচু যে পয়েন্টটা, ঠিক আছে, সেই রিপিল যেটা তৈরি হচ্ছে এটা, তারপরের বারে দেখ এটা এরকম, এটা এরকম হচ্ছে এদিকে, মানে আবার নিচু যে একটা সার্কেল হচ্ছে, মানে জলের যে তরঙ্গ সেটাকে যদি দেখাতে চাই তাহলে কি হবে, এরকম টাইপের, ধরো এখানে আমি জল ঢিল ফেলেছি এই জায়গাটাতে, তাহলে কি হবে, এরকম করে কি হবে, কিছু কিছু সার্কেল তৈরি হবে, হ্যাঁ কি না। তো এইখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, প্রথমে এখান থেকে যেখানে ঢিল ফেলেছি সেই জায়গাটায় নিচু হয়ে যাবে, তারপরে এরকম ঢেউ তৈরি হবে, হ্যাঁ কি না, এরকম করে ঢেউ তৈরি হবে। তো দেখ এই যে যে এই যে যে রিপিল গুলো দেখতে পাচ্ছি, যে সার্কেল গুলো দেখতে পাচ্ছি, উঁচু যে সার্কেল হয়ে আছে একটা, আবার নিচু সার্কেলও আছে, যদি জলের যে ঢেউ দেখি তাহলে ওই উঁচু যে সার্কেল যেটা তৈরি হয়েছে ওই সার্কেলের উপরে যত পয়েন্ট আছে সবাই কি একই দশায়, উঁচু যে সার্কেলটা তৈরি হচ্ছে সেখানে কি হচ্ছে, ওটা হচ্ছে কি তরঙ্গ শীর্ষ, উঁচু সার্কেলের উপরে প্রত্যেকটা পয়েন্ট কি আছে, তরঙ্গ শীর্ষ, মানে ও হচ্ছে কিনা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে গেছে, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে গেছে, ঠিক আছে। হ্যাঁ, তো কি বলা হচ্ছে, যে কোনো তরঙ্গ যখন বিস্তার লাভ করছে কোনো মুহূর্তে, ধরো এই সময় আমি ধরো বললাম এইখানে আমি সময় নোট করেছি, এই সময়ে আমি যে ছবি তুলেছি সেই ছবিতে দেখতে পাবো কি, যে কণাগুলো হয় ম্যাক্সিমাতে আছে বা মিনিমাতে আছে, অথবা কোনো কোনো একটা সার্টেন পয়েন্টেও থাকতে পারে, সেক্ষেত্রে সমস্ত কণাগুলোর যেগুলো সমদশায় আছে তাদেরকে যদি আমি জুড়ে দিই তাহলে যে সেটা যে রেখায় থাকবে বা যে তলে থাকবে, দেখ
এটা কিন্তু দেখ একটা বৃত্তাকার রেখার উপরে ছিল, মানে বৃত্তের উপরে ছিল জলের যে তরঙ্গটা। আর এই যে যে এই যে যে বিন্দু আলোক উৎস করেছি সেখানে দেখ একটা একটা করে গোলক তৈরি হচ্ছে। এই মুহূর্তে একটা গোলক, তারপরে একটা গোলক, তারপরে একটা গোলক, এরকম করে আস্তে আস্তে কি হচ্ছে, তরঙ্গটা বিস্তার লাভ করছে। তাহলে তরঙ্গ যে বিস্তার লাভ করছে, তরঙ্গ মুখের আকারেও বিস্তার লাভ করছে, আমরা এটাও বলতে পারি। এখানে আমি বলতে পারি যে এই একটা সার্কেল, তারপরে বড় সার্কেল, তারপরে বড় সার্কেল, মানে কি সার্কেল আস্তে 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 বড় হয়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে বাল্বের ক্ষেত্রে প্রথমে একটা ছোট গোলক, তারপরে একটা বড় গোলকের উপরে সমস্ত বিন্দু, সমস্ত আলোক রশ্মি পৌঁছেছে, তারপরে আবার একটা তার থেকে বড় গোলকের উপরে সমস্ত বিন্দুতে এই কম্পনটা পৌঁছেছে। এরকম করে করে তরঙ্গ কি হচ্ছে, এগিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলবো কি, তরঙ্গ যে বিস্তার লাভ করছে সেটা কিসের আকারে বিস্তার লাভ করছে, তরঙ্গ মুখের আকারে, তরঙ্গ মুখের আকারে বিস্তার লাভ করছে। এবারে এই যে যে তরঙ্গ মুখ কত রকমের হচ্ছে, তরঙ্গ মুখ তিন প্রকার। তরঙ্গ মুখের সংজ্ঞা একবার বলে দিয়েছি, বইতে আছে, যারা একটু পরে এলি তারা হচ্ছে বই থেকে লিখতে পারিস, পেজ নাম্বার 210, ছায়া প্রকাশনী বই 210 পেজে তরঙ্গ মুখের সংজ্ঞাটা আমি আরেকবার বলে দিচ্ছি। কি বলছে, কোনো উৎস থেকে তরঙ্গ যখন শূন্য স্থান বা কোনো মাধ্যমের মধ্য দিয়ে কি হচ্ছে, কোনো মাধ্যমের মধ্য দিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন শূন্য স্থান বা মাধ্যমের কণাগুলো কম্পিত হতে থাকে। এ তো নর্মাল কথা। তারপরে কি বলা হচ্ছে, যে কোনো মুহূর্তে সমদশা সম্পন্ন বা একই দশা সম্পন্ন কণাগুলো যে রেখা বা যে তলের উপরে অবস্থিত হয় তাকেই বলা হচ্ছে কি তরঙ্গমুখ। রেখা হতে পারে বা তল হতে পারে। যেমন এই জলের ক্ষেত্রে কি হচ্ছে, বৃত্তাকার রেখা, আর বাল্বের ক্ষেত্রে বা বিন্দু উৎসের ক্ষেত্রে কি হচ্ছে, গোলক। তাহলে আমরা তরঙ্গ মুখ দেখবো কি, যে তিন প্রকার হচ্ছে। এক হচ্ছে কি এক হচ্ছে কি না গোলীয় তরঙ্গ মুখ, গোলীয় তরঙ্গ মুখ মানে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট যেটা বলছে, গোলীয় তরঙ্গ মুখ। দুই হচ্ছে কি চোঙাকৃতি তরঙ্গ মুখ, চোঙাকৃতি তরঙ্গ মুখ। তিন হচ্ছে কি না সমতল তরঙ্গ মুখ, সমতল তরঙ্গ মুখ। তিন প্রকার তরঙ্গ মুখ হচ্ছে, একটা হচ্ছে গোলীয়, একটা হচ্ছে চোঙাকৃতি, আর একটা হচ্ছে কিনা সমতল তরঙ্গ মুখ। তিন প্রকারই তরঙ্গ মুখ হবে, যে ধরনেরই তরঙ্গ হোক না কেন। গোলীয় তরঙ্গ মুখ কার ক্ষেত্রে হচ্ছে, বিন্দু উৎসের ক্ষেত্রে। কার ক্ষেত্রে হচ্ছে, বিন্দু উৎসের ক্ষেত্রে। গোলীয় তরঙ্গ মুখ হচ্ছে কার ক্ষেত্রে, বিন্দু উৎসের ক্ষেত্রে। বিন্দু উৎস, যদি একটা বিন্দু আলোক উৎস হয় তাহলে সেখান থেকে তরঙ্গ কি, তরঙ্গ মুখটা কিরকম ভাবে ছড়াবে, গোলীয় তরঙ্গ। ধরো এটা বিন্দু আলোক উৎস, তাহলে এখান থেকে প্রথমে হবে কি একটা একটা হচ্ছে কি না গোলক, তারপরে আবার একটা গোলক, তারপরে আবার একটা গোলক, এরকম করে কি হবে, সমকেন্দ্রিক গোলক হবে। ঠিক আছে, সমকেন্দ্রিক গোলকের আকারে ছড়িয়ে পড়বে। ঠিক, বেশ। দেন চোঙাকৃতি তরঙ্গমুখ কি হবে, চোঙাকৃতি তরঙ্গমুখ তোরা পরে লিখতে পারিস। চোঙাকৃতি তরঙ্গমুখ হবে কি না, যদি একটা টিউব লাইট মানে রেখা আলোক উৎস, ঠিক আছে, তিন প্রকার হয় লিখছিস, তারপরে আরেকবার লিখে বিন্দু উৎস মানে গোলীয় তরঙ্গমুখ বিন্দু উৎস বলে ছবি আঁকবি। দেন চোঙাকৃতি তরঙ্গমুখ কার ক্ষেত্রে হবে না, রেখা, রেখা উৎস। রেখা উৎস বলতে কি, যে সরল রৈখিক যদি কোনো হয়, ঠিক আছে, মানে টিউব লাইট দেখেছিস এরকম, এটা হচ্ছে কি না এরকম হচ্ছে কোনো আলোক উৎস হচ্ছে, এরকম কোনো আলোক উৎস হচ্ছে, এখান থেকেই ধরো আলো নির্গত হচ্ছে। তাহলে কি হবে, প্রথমে কি হবে দেখ, বিন্দু থেকে সমদূরত্বে পয়েন্ট যদি বলি কি হবে, গোলক। রেখা থেকে সমদূরত্বে পয়েন্ট কি হতে পারে, চোঙ। এখান থেকে যত দূরত্বে, এখান থেকে তত দূরত্বে, ওদিকে তত, এটা কি হবে, একটা চোঙ হবে না। তারপরে আবার কি হবে, আবার সমকেন্দ্রী একটা বড় ধরনের চোঙ হচ্ছে। এরকম করে করে কি হবে না, আলোক রশ্মি মানে তরঙ্গের আকারে কিন্তু তরঙ্গ মুখের আকারে ছড়িয়ে পড়বে। ঠিক, তবে এখানে তরঙ্গের যে গতির অভিমুখ সেটা কি হবে না, ধরো আমি বললাম যে এটা একটা তরঙ্গ মুখ গোলক, এই ধরো আমি বললাম এই বিন্দুতে তরঙ্গের গতির অভিমুখ কোন দিকে, তখন আমি কি করব, তরঙ্গ মুখের উপরে লম্ব টানবো, লম্ব এরকম হচ্ছে। তার মানে কি হচ্ছে, যে তরঙ্গ মুখের উপরে যদি আমি লম্ব টানি তাহলে সেটা হবে কি তরঙ্গের গতির অভিমুখ। এখানে যদি আমি লম্ব টানি তাহলে কি হবে, এরকম করে কি হবে, তরঙ্গের গতির অভিমুখ। তো এইগুলোকেই আমরা কি বলি, রশ্মি বলি। বলি রশ্মি বলি। তরঙ্গ মুখের ওপর অঙ্কিত অভিলম্ব, এটা তরঙ্গ মুখের ধর্মে আসবে আবার একটু পরে।
তরঙ্গ মুখের ওপর অঙ্কিত অভিলম্ব কি বোঝাবে? তরঙ্গের গতির অভিমুখ বোঝাবে। আর ওটাকেই আমরা কিন্তু এতদিন রশ্মি বলে বলছিলাম। তাহলে গোলীয় তরঙ্গমুখ কার হচ্ছে? বিন্দু উৎসের ক্ষেত্রে, ঠিক আছে। চোঙাকৃতি তরঙ্গমুখ কার হচ্ছে? রেখা উৎসের ক্ষেত্রে। এটুকুই শর্ট কোশ্চেন, এগুলোই পড়বে যে বিন্দু উৎসের ক্ষেত্রে কি ধরনের তরঙ্গমুখ হবে, গোলীয় তরঙ্গমুখ। আর রেখা উৎসের ক্ষেত্রে হবে কি না চোঙাকৃতি তরঙ্গমুখ। বেশ, 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি না সমতল তরঙ্গমুখ। সমতল তরঙ্গমুখ, সমতল তরঙ্গমুখ কখন হচ্ছে? দেখ, গোলক হোক বা চোঙ হোক, অনেক বড় যদি হয় তার তল কিরকম লাগবে? সমতল। তার মানে বিন্দু উৎস বা আলোক উৎস থেকে আলো যখন অসীম মানে অনেক দূরত্বে পৌঁছে যাবে, তখন সেক্ষেত্রে আলোক রশ্মিগুলোকে আমরা কিরকম চালাবো? সেক্ষেত্রে আলোক রশ্মিগুলো পরস্পর সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, ঠিক আছে। তাহলে অসীম দূরত্বে অবস্থিত উৎস থেকে যে রশ্মি আসছে তাদেরকে আমরা কি ধরি? সমান্তরাল রশ্মি। তাহলে কি লিখবো এখানে? অসীম দূরত্ব থেকে আগত রশ্মি, অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্ব, ঠিক আছে, অসীম দূরত্বে অবস্থিত উৎস, অবস্থিত উৎস হতে আগত, অসীম দূরত্বে অবস্থিত উৎস হতে আগত আগত আলোক রশ্মি গুচ্ছ হলো সমান্তরাল, সমান্তরাল রশ্মিগুচ্ছ, তাই না? তো যখন রশ্মিগুচ্ছ সমান্তরাল হয়ে যাবে পরস্পর, দেখ একে তোর মনে হচ্ছে যে এগুলো সমান্তরাল রশ্মিগুচ্ছ, না, এই রশ্মি আরো এদিকেও আছে, মানে এদিকেও আছে তল, ওদিকেও আছে, এগুলো সমান্তরাল নয়, এদিকেও আসছে, মানে সিলিন্ডার না, এটা যদি সিলিন্ডারের অক্ষ হয় তাহলে এখান থেকে রশ্মি এদিকেও যাচ্ছে, এদিকেও যাচ্ছে, এদিকেও যাচ্ছে, বোর্ডে দেখতে মনে হচ্ছে যে সমান্তরাল, বাট এগুলো কিন্তু সমান্তরাল রশ্মি নয়, একটা রেখা থেকে চারদিকে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে। হ্যাঁ, তো অসীম দূরত্ব থেকে, অসীম দূরত্বে অবস্থিত উৎস থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ হলো সমান্তরাল রশ্মিগুচ্ছ। তো দেখ, যদি রশ্মিগুচ্ছগুলো পরস্পর সমান্তরাল হয় তাহলে তাহলে আমি এই সমান্তরাল রশ্মিগুলোর উপরে যখন লম্ব টানবো সেটাই হবে কি? তরঙ্গমুখ। তরঙ্গমুখের উপরে লম্ব টানলে হয় রশ্মি, তাহলে রশ্মির উপরে লম্ব টানলে কি হবে? তরঙ্গমুখ। তো এখানে কি হবে? এরকম হয়ে যাবে কি একটা একটা তরঙ্গমুখ হয়ে যাবে সমান, এগুলো কি হবে? একটা একটা করে প্লেট যদি আমি বলি এরকম করে হচ্ছে, বোঝা গেল? সমতল তরঙ্গমুখ তাহলে কখন হচ্ছে? ওই গোলীয় আর চোঙাকৃতি তরঙ্গমুখ যখন অসীম দূরত্বে পৌঁছে যাবে বা অনেক দূরত্বে পৌঁছে যাবে, ওটা হয়ে যাবে কিনা সমতল তরঙ্গমুখ, ঠিক আছে, ওটা হয়ে যাবে সমতল তরঙ্গমুখ। তাহলে 3 প্রকার তরঙ্গমুখ হচ্ছে, একটা গোলীয়, একটা চোঙাকৃতি আর একটা সমতল তরঙ্গমুখ। হয়ে গেছে। এবার আসবো কি তরঙ্গমুখের ধর্ম। তরঙ্গমুখের ধর্ম বইতে পেজ নাম্বার 211 পৃষ্ঠাতে আছে। তরঙ্গমুখের ধর্মগুলো পড়তে হবে। তরঙ্গমুখের ধর্ম এক এক করে বলছি আমি, বই খুলবি সবাই। 211 পেজ, ছায়া প্রকাশনী বই, 211 পেজ ছায়া প্রকাশনী বই। প্রথমে কি আছে দেখ, তরঙ্গমুখের যে কোনো বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, তরঙ্গমুখের যে কোনো বিন্দুতে অঙ্কিত অভিলম্ব ওই বিন্দুতে তরঙ্গের বেগের অভিমুখ নির্দেশ করে। একটু আগে বলেছি, তরঙ্গমুখের যে কোনো বিন্দুতে অঙ্কিত অভিলম্ব ওই বিন্দুতে তরঙ্গের বেগের অভিমুখ নির্দেশ করে, আর ওটাকেই কিন্তু আমরা রশ্মি বলছি, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট কি, তরঙ্গের বেগ বলতে বস্তুত তরঙ্গমুখের বেগকে বোঝায়। অবশ্যই তরঙ্গ যে বেগে চলবে তরঙ্গ মুখও সেই বেগে চলবে, এমন তো নয় যে তরঙ্গ এগিয়ে যাচ্ছে তরঙ্গ মুখ পিছিয়ে যাবে। তরঙ্গের বেগ তরঙ্গ মুখের বেগ, মানে যদি বলি যে আলো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে এগোচ্ছে, তার মানে এই বিন্দুতে যদি আমি কোনো আলোক উৎস রাখি তাহলে সেখান থেকে যে আলো চারদিকে ছড়িয়ে যাচ্ছে আলোক তরঙ্গ, তাহলে বলতে পারি এই যে যে গোলক, এই গোলকও যে ছড়িয়ে যাচ্ছে, গোলকও যে বাড়ছে, সেটাও 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগেই হবে, বোঝা গেল?
মানে গোলক যে আস্তে আস্তে রেডিয়াস বড় হচ্ছে সেটাও কি হবে 3 × 10⁸ মিটার/সেকেন্ড হবে। আমি বলতে পারি কি যে গোলকের ব্যাসার্ধ বৃদ্ধির হার কত হবে আলোর গতিবেগের সমান, ঠিক না? গোলকের ব্যাসার্ধ বৃদ্ধির হার আলোর গতিবেগের সমান। তাহলে কোন তরঙ্গের বেগ বলতে বস্তুত তরঙ্গমুখের বেগ বোঝায়, অর্থাৎ তরঙ্গের বেগ ভি হলে বলা যায় প্রতিটি তরঙ্গমুখের বেগও ভি। 3 সমদশা তরঙ্গমুখ গোলীয় কিংবা সমতল যাই হোক না কেন পরপর দুটি সমদশা সম্পন্ন তরঙ্গমুখের লম্ব দূরত্বকে ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বলে। যদি ছবি এরকম আঁকিস তাহলে বুঝতে পারবি। দেখ এটা হচ্ছে কি একটা তরঙ্গ, ধরো এরকম করে যদি আঁকি তাহলে সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য আমরা কোনটাকে বলছি। একটা পূর্ণ তরঙ্গ যদি আঁকা হয় সেই পূর্ণ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য, ধরো এটা বলছি আমি একটা কমপ্লিট অসিলেশন, তাহলে দেখ আরো যদি এদিকে আরো একটা নিই, তাহলে দেখ এখানে সমদশা কাকে বলে। সমদশা আমি অনেক ভাবে বলতে পারি, যেমন এই পয়েন্ট, ঠিক আছে, এই পয়েন্ট ম্যাক্সিমাতে আছে, এই পয়েন্ট ম্যাক্সিমাতে আছে, এরা দুজন সমদশা। এই পয়েন্ট মিনিমাতে আছে, এই পয়েন্ট মিনিমাতে আছে, এরা দুজন সমদশা, ঠিক আছে। অথবা আমি বলতে পারি এই যে এ কি হচ্ছে এদিকে নিচের দিকে নামছে এরকম বলতে পারি, এও এখানে এরকম নিচের দিকে নামছে, তাহলে এটা আর এটা সমদশা সম্পন্ন। তো কি বলা হচ্ছে সমদশা সম্পন্ন, যদি বলি সমদশা সম্পন্ন দুটো কণা এখানে, তাহলে তাদের মধ্যে আমি যদি বলি লম্ব দূরত্ব সেটাই হয়ে যাবে কি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। ওটাই বলছে কি যে ধরো ধরো আমি বললাম যে এই যে সার্কেল বলেছিলাম না জলের তরঙ্গের ক্ষেত্রে, এইখানে আমি ঢিল ফেলেছি, তো প্রথমে একটা উঁচু সার্কেল হয়েছে, ঠিক আছে, মানে জল এরকম করে উঁচুতে আছে, এইটা প্রথমে একটা উঁচু সার্কেল, দেন নিচু হয়ে আবার উঁচু, তাই না? তো দেখ এরপরে যে বড় সার্কেলটা তৈরি হচ্ছে যেটা উঁচু জায়গাটাকে নিচ্ছে, মানে নিচের দিকেও একটা আছে ওপরের দিকেও একটা আছে। তো প্রথমে হচ্ছে কি না তরঙ্গ শীর্ষগুলোকে নিয়ে একটা সার্কেল, তারপরে তরঙ্গ শীর্ষগুলোকে নিয়ে একটা সার্কেল। তো এই যে তরঙ্গ মুখ আর এই যে তরঙ্গ মুখ, এই দুটো তরঙ্গ মুখ হচ্ছে কি পরপর পরপর সমদশা সম্পন্ন দুটো তরঙ্গ মুখ। এদের মধ্যে যদি আমি লম্ব দূরত্ব নিই এটাই হয়ে যাবে কিনা ল্যামডা। তাই বলছে, বোঝা গেছে কি? তাহলে কি বলছে দেখ তরঙ্গমুখ গোলীয় কিংবা সমতল, যেমন আমি যদি বলি এটা হচ্ছে কি সমতল তরঙ্গমুখ, ঠিক এরপরে সমদশা সম্পন্ন আর একটা তরঙ্গমুখ এটা, তাহলে এদের মধ্যে লম্ব দূরত্ব যেটা হবে সেটাই হয়ে যাবে কি না ল্যামডা। ক্লিয়ার? গোলকের বেলাও তাই। তাহলে কি বলছে না গোলীয় তরঙ্গমুখ গোলীয় কিংবা সমতল যাই হোক না কেন পরপর দুটি সমদশা সম্পন্ন তরঙ্গমুখের লম্ব দূরত্বকে কি বলে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বল একটি তরঙ্গমুখের ওপর অবস্থিত কণাগুলির মধ্যে দশা পার্থক্য কত হওয়া উচিত? 0। কেন কি একই দশায় আছে সবাই? এটাও একটা শর্ট কোশ্চেন হয়। ওই জন্য দেখা যাচ্ছে রেড কালারের মধ্যে বক্সের মধ্যে আছে কি একই তরঙ্গমুখের অবস্থিত দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য কি হয় 0 হয়, ঠিক আছে। দেন রশ্মি, রশ্মি তরঙ্গমুখের উপর অঙ্কিত অভিলম্বকে কি বলে রশ্মি বলে। এতটা পর্যন্ত সবার ক্লিয়ার আছে কিনা বল। তারপরে আমরা দেখছি যে তরঙ্গমুখ আঁকবো আমরা বিভিন্ন যে আলোকীয় ঘটনা হয়েছিল, যেমন প্রতিফলন প্রতিসরণ, গোলীয় দর্পণে প্রতিফলন, লেন্সে প্রতিসরণ, ওইগুলোর ক্ষেত্রে আমরা তরঙ্গমুখ কিরকম হচ্ছে সেগুলো আমরা আঁকবো। এতটা পর্যন্ত একবার সবাই দেখে নে তাড়াতাড়ি, ফার্স্ট সময় দিচ্ছি, একবার দেখে নে খাতা বা বই যা দেখতে পারিস তাড়াতাড়ি দেখবি। এবারে হেডিং লেখ বিভিন্ন আলোকীয় ঘটনায় তরঙ্গমুখ অঙ্কন। বিভিন্ন আলোকীয় ঘটনার ক্ষেত্রে তরঙ্গমুখ বলতে পারিস, বিভিন্ন আলোকীয় ঘটনার ক্ষেত্রে তরঙ্গমুখ। হেডিং লেখ বিভিন্ন আলোকীয় ঘটনার ক্ষেত্রে তরঙ্গমুখ, বিভিন্ন আলোকীয় ঘটনার ক্ষেত্রে তরঙ্গমুখ। আমি প্রথমে করব কি যত রকমের প্রতিফলন ছিল সেই প্রতিফলনগুলোর ক্ষেত্রে তরঙ্গমুখ কেমন হচ্ছে, ঠিক না? তো প্রথমে 1 নম্বর দিয়ে লেখ যে সমতল দর্পণে আলোর প্রতিফলন। সমতল দর্পণে আলোর সমতল দর্পণে আলোর প্রতিফলন,
তাড়াতাড়ি লিখবি, সমতল দর্পণে আলোর প্রতিফলন। তো দেখ, এটা হচ্ছে কি একটা সমতল দর্পণ আছে। এই সমতল দর্পণে কি হয়েছে না, আলোক রশ্মি এসে পড়েছে। এই সমতল দর্পণে কি হচ্ছে না, আলোক রশ্মি এসে যে পড়েছে, কিরকম হচ্ছে দেখ, এটা একটা আলোক রশ্মি, এটা একটা আলোক রশ্মি। তো এর প্রতিফলনের পরে কি হবে, এই রশ্মিটা যাবে এদিকে আর এটা যাবে এদিকে। এখানে সমান্তরাল রশ্মিগুচ্ছ যেহেতু আমি নিয়েছি, এখানে তরঙ্গমুখ কিরকম আঁকবো না, দেখ এখানে হবে কি না সমতল তরঙ্গমুখ। কেন কি, সমান্তরাল রশ্মি। কিরকম তরঙ্গমুখ হবে, সমতল, কেন কি সমান্তরাল রশ্মি। তাহলে প্রথমে হবে কি, এই একটা তরঙ্গমুখ যেটা দুজনের উপরে লম্ব, মানে এটা 90, এটাও 90, বোঝা গেল কি, ঠিক না। তারপরে দেখ এই একটা তরঙ্গমুখ হবে, এরকম করে। এগুলো হচ্ছে কি না তরঙ্গমুখ, কেন কি রশ্মি সমান্তরাল। তাহলে তরঙ্গমুখ হবে কি, সমতল তরঙ্গমুখ। সমতলটা কিরকম হবে, সব রশ্মির উপরে লম্ব। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই যে একটা, এটা একটা তরঙ্গমুখ, এটা একটা তরঙ্গমুখ, এটা একটা তরঙ্গমুখ। তাহলে এগুলোকে আমি কি বলবো, যেগুলো এই যে আসছে, এটা হচ্ছে কিনা আপতিত তরঙ্গমুখ, আপতিত তরঙ্গমুখ, ঠিক না, আপতিত তরঙ্গমুখ। আর যেগুলো এই যে ফিরে যাচ্ছে, এগুলো হচ্ছে প্রতিফলিত তরঙ্গমুখ, প্রতিফলিত তরঙ্গমুখ। তাহলে তরঙ্গমুখ বানানোর জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা যে আগে রশ্মি চিত্র যেমন আঁকতাম, সেই রশ্মির উপরে যেন লম্ব হয়। প্রথমে হলো কি, সমতল দর্পণে আলোর প্রতিফলন। 2, অবতল দর্পণে আলোর প্রতিফলন। অবতল দর্পণে আলোর প্রতিফলন। যদি অবতল দর্পণে আলোর প্রতিফলন দেখাই, তাহলে সেক্ষেত্রে তরঙ্গমুখ কিরকম হচ্ছে, এটা হচ্ছে কিনা একটা অবতল দর্পণ আছে, এই একটা অবতল দর্পণ আছে, অবতল দর্পণ আছে। এই অবতল দর্পণের এটা হলো কিনা এর প্রধান অক্ষ। বেশ, তো রশ্মি প্রথমে কি হয়েছে, আমি নিলাম কি দুটো রশ্মি, এই একটা আর এই একটা। দুটো রশ্মি কি হচ্ছে, পরস্পর সমান্তরাল। তাহলে আপতিত যে তরঙ্গমুখ, সেটা কি হবে, সমতল তরঙ্গমুখ। এই যে এগুলো কি হচ্ছে না, আপতিত তরঙ্গমুখ, আপতিত তরঙ্গমুখ। প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলি কি হবে, প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে এসে মিলিত হবে। প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে। এবারে এই যে প্রধান অক্ষের উপরে এসে মিলিত হয়েছে, এখানে আমি তরঙ্গমুখ আঁকবো কেমন করে, দেখ যদি এর উপরে লম্ব টানি, এখানে হবে এরকম লম্ব, এর উপরে লম্ব টানলে এখানে হবে এরকম লম্ব। তাহলে দুটোকে যদি মিলিয়ে দিই, তাহলে এটা হবে এরকম। দুটোকে যদি আমি মিলিয়ে দিই, তাহলে এটা হবে কি এরকম। এটা হলো একটা প্রতিফলিত তরঙ্গমুখ। তারপরে এটা, তারপরে এটা বৃত্তাকার হবে, কেন কি রশ্মিগুলো এক জায়গায় এসে মিলছে। আমাকে কি করতে হবে, রশ্মির উপরে লম্ব টানতে হবে। কিরকম, এর উপরে লম্ব, এর উপরে লম্ব মিলিয়ে দিলে কি হবে, এর উপরে লম্ব, এইখানে এই পয়েন্টে এর উপরে লম্ব, এর উপরে লম্ব মিলিয়ে দিলে এটা হচ্ছে এর উপরে লম্ব, এর উপরে লম্ব, এরকম হচ্ছে। তাহলে এই রশ্মিগুলো অপসারী না অভিসারী, প্রতিফলনের পর অভিসারী। অভিসারী, একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে, মানে এরকম হচ্ছে না, অভিসারী। এই যে একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে, এই যে অভিসারী। যদি অভিসারী রশ্মি হয়, অভিসারী মানে কি, একটা বিন্দুতে এসে মিলিত হচ্ছে, তার মানে কি হবে, প্রথমে ছিল বড় সার্কেল, তারপরে ছোট, মানে বড় গোলক, সার্কেল নয় গোলক, তারপরে ছোট, এরকম করে করে আস্তে আস্তে এখানে এসে মিলে যাবে। বোঝা গেল, এটা হচ্ছে কিনা অভিসারী রশ্মিগুচ্ছের জন্য তরঙ্গমুখ হচ্ছে কি আস্তে আস্তে কি হবে, গোলকের ব্যাসার্ধ ছোট হয়ে আসবে। হ্যাঁ, এখানে মিলিত হওয়ার পরে কি হবে, আবার ছড়িয়ে যাবে ওদিকে, প্রথমে এরকম হবে। তাহলে অবতল দর্পণে আলোর প্রতিফলনের ক্ষেত্রে এরকম হচ্ছে। তাহলে তোরা নিজেরা কর, উত্তল দর্পণে আলোর প্রতিফলনের ক্ষেত্রে কিরকম হবে। 3, উত্তল দর্পণে আলোর প্রতিফলন। উত্তল দর্পণে আলোর প্রতিফলন,
এক্ষেত্রে তরঙ্গমুখ কেমন হবে? আচ্ছা, এগুলো লিখে দিবি রেড কালার, যেগুলো হচ্ছে গোলকের মতো লিখেছি, তাহলে কি লিখবো, যে প্রতিফলিত তরঙ্গমুখ। প্রতিফলিত তরঙ্গমুখ। আচ্ছা, প্রতিফলিত তরঙ্গমুখটা কিরকম তরঙ্গমুখ হচ্ছে, সমতল না গলীয়? গলীয়। গলীয় তরঙ্গমুখ। প্রতিফলিত তরঙ্গমুখ কি হচ্ছে, গলীয়। তাহলে অবতল দর্পণে যদি সমতল তরঙ্গমুখ আপতিত হয়, তাহলে প্রতিফলিত তরঙ্গমুখ কি হবে, গলীয় তরঙ্গমুখ। অবতল দর্পণে সমতল তরঙ্গমুখ যদি আপতিত হয়, তাহলে প্রতিফলিত তরঙ্গমুখ হবে কি না, গলীয় তরঙ্গমুখ। আর সমতল দর্পণে যদি সমতল তরঙ্গমুখ আপতিত হয়, তাহলে প্রতিফলিত তরঙ্গমুখ কি হবে, সমতলই হবে। বোঝা গেল কি? তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে প্রথমে ছবি এঁকে দেখ। উত্তল দর্পণে প্রথমে আলোর প্রতিফলন যেরকম ছবি হতো সেরকম, ঠিক আছে? উত্তল দর্পণে যেমন সিম্পল ছবি আমরা এঁকেছি, সেই রকম আগে রশ্মি চিত্রের ছবিটা, তারপরে বাকি কাজ। সমান্তরাল আপতিত রশ্মি যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে প্রতিফলনের পর তারা কি হয়, প্রতিফলনের পর তারা কি হবে, ফোকাস থেকে আসছে বলে মনে হবে। ফোকাস থেকে আসছে বলে মনে হবে। এটা যদি ফোকাস হয়, এটা যদি ফোকাস হয়ে যায়, আমি প্রধান অক্ষ টেনে নিচ্ছি এটা, তাহলে এটা হচ্ছে প্রধান অক্ষ। এটা যদি ফোকাস হয়, তাহলে প্রতিফলনের পর রশ্মিগুলো কি হবে না, প্রধান অক্ষ থেকে আসছে বলে মনে হবে। এই যে প্রধান অক্ষ থেকে আসছে বলে মনে হবে, আর এটা কি হচ্ছে, এও প্রধান অক্ষ থেকে আসছে বলে মনে হবে। ঠিক আছে, বেশ। তাহলে বল, আপতিত তরঙ্গমুখ কেমন ছিল? আপতিত তরঙ্গমুখ ছিল সমতল তরঙ্গমুখ। আপতিত তরঙ্গমুখ হচ্ছে কিনা সমতল। বেশ, আপতিত তরঙ্গমুখ হচ্ছে কি সমতল। তাহলে আপতিত তরঙ্গমুখ সমতল হচ্ছে। প্রতিফলিত তরঙ্গমুখ কি হবে, গলীয়। কোন দিকে আঁকবো, এই সাইডে? না, ও সাইডে আলোই নেই। আলো তো এদিকে। আলো তো এরকম, প্রথমে কি হবে দেখ, আলো কোথায়, আলো এখানে নেই। এখানে প্রথমে একটা লম্ব, ঠিক আছে, আর এখানে একটা লম্ব। তাহলে দুটোকে যদি আমি জুড়ে দিই, তাহলে কি হবে, এটা হচ্ছে কি একটা তরঙ্গমুখ। দেন এখানে একটা লম্ব, এখানে একটা লম্ব, সমদূরত্বে। তাহলে এটা হলো কি একটা তরঙ্গমুখ। এটা 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 হলো একটা তরঙ্গমুখ। বুঝা গেল? তাহলে কি হচ্ছে, সমতল তরঙ্গমুখ হচ্ছে কিনা, আপতিত তরঙ্গমুখ গুলো সমতল। আপতিত তরঙ্গমুখ হচ্ছে কি, তরঙ্গমুখ যেগুলো হচ্ছে কিনা সমতল, ঠিক। আর হচ্ছে প্রতিফলিত তরঙ্গমুখ হলো কি, গলীয়। প্রতিফলিত তরঙ্গমুখ হচ্ছে কিনা গলীয়। প্রতিফলিত তরঙ্গমুখ হচ্ছে কিনা গলীয়। যাদের এটা হয়ে যাবে তারা করবি উত্তল লেন্সে, উত্তল লেন্সে আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ। উত্তল লেন্সে আলোর প্রতিসরণ করবি, দেন অবতল লেন্সে। উত্তল লেন্সের পরে অবতল লেন্সে, দেন প্রিজম করব, করলে কমপ্লিট এই পার্টটা। সময় দিচ্ছি, উত্তল লেন্স অবতল লেন্স নিজেরা করবে। উত্তল আর অবতল লেন্স যেমনটা রশ্মি চিত্র আঁকতে হয় সেরকম এঁকে করতে হবে, আর কিছু নেই। প্রথমে যেমন ছবি আঁকে দেখ, উত্তল লেন্স, এই উত্তল লেন্স, প্রধান অক্ষ এটা, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে কি রশ্মি এরকম হচ্ছে, এরকম। তারপরে কি হবে, এখানে মিলিত হয়ে যাবে, ঠিক না, মিলিত হয়ে যাচ্ছে। তাহলে কি হবে, প্রথমে প্রথমে তরঙ্গমুখ হবে কিনা সমতল তরঙ্গমুখ, তারপরে তরঙ্গমুখ হবে কি এরকম, ঠিক না, এরকম হচ্ছে। ছবি যদি এটা এটা এরকম ছবি দেওয়া থাকে তাহলে করা যাবে, এটা হচ্ছে কিনা উত্তল লেন্স। যদি তরঙ্গমুখ এরকম দেওয়া থাকে, এই যে শুধু রশ্মি দেওয়া নেই, তরঙ্গমুখ দেওয়া আছে, তাহলে ছবি কিরকম এঁকে দিতে হবে, এরকম। বোঝা গেল কি, শুধু এটাই দেওয়া আছে, তার মানে কি রশ্মি দেওয়া নেই, এটা দেওয়া আছে। এবার বোঝা গেছে কি হচ্ছে? যদি অবতল হয়
আচ্ছা, এটা অবতল লেন্স এদিকে লেখা আছে, তাহলে এখানে অবতল লিখে দিই। অবতল লেন্স যদি হয়, অবতল লেন্স, এত কথা আসছে কেন? অবতল লেন্স, ঠিক আছে, এই অবতল লেন্সে প্রথমে কি হচ্ছে, যদি সমান্তরাল রশ্মি পড়ে তাহলে কি রকম তরঙ্গ মুখ পড়ছে, এরকম এরকম তরঙ্গ মুখ পড়ছে। তারপরে কি হবে, রশ্মি এরকম ছড়িয়ে যাবে, ছড়িয়ে যাবে মানে কি হবে, প্রথমে দেখ ছড়িয়ে যাচ্ছে এরকম করে, তাহলে প্রথমে ছিল ছোট, তারপরে আস্তে আস্তে পরপর কি হচ্ছে, বড় হচ্ছে, তাহলে এরকম হচ্ছে কি তরঙ্গ মুখ। বোঝা গেল? এরকম করে তরঙ্গ মুখ হবে। রশ্মি একে করতে পারিস, তারপরে এরকম থাকলে এরকম হবে। সমতলে আলোর প্রতিসরণ, সমতলে আলোর প্রতিসরণ, সেক্ষেত্রে কি হবে, যদি এটা হয় তাহলে এটা হচ্ছে কি না, ধরো হচ্ছে কি এটা প্রতি প্রতি আপতিত রশ্মি, ঠিক আছে, আপতনের পর কি হবে, প্রতিসরণ, এই যে প্রতিসরণ হচ্ছে এটা, তাহলে কি হবে, প্রথমে এটা হচ্ছে কিনা আপতিত তরঙ্গমুখ, এরকম আপতিত তরঙ্গমুখ, দেন প্রতিফলিত প্রতিসৃত তরঙ্গমুখ কিরকম হবে, এটা হচ্ছে কি প্রতিসৃত রশ্মি, তাহলে প্রতিসৃত তরঙ্গমুখ হবে কি, প্রতিসৃত রশ্মিগুলোর উপরে অঙ্কিত অভিলম্ব, এই যে 90, এখানে 90, এটা 90, লম্ব হবে। ক্লিয়ার? রশ্মির উপরে লম্ব টানলে যে তল পাওয়া যাচ্ছে সেটাই হবে কি না, তরঙ্গমুখ। বেশ, তরঙ্গমুখ নিয়ে অনেক কিছু বলা হয়ে গেছে, এবার আসবে হাইগেনসের নীতি, ছবি আঁকার পরে। এবার লিখবি হেডিং যে হাইগেনসের নীতি, হাইগেনসের নীতি, হাইগেনসের নীতি খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে, এবং এটা কিন্তু 2 নম্বরের কোশ্চেনও দেয়, হাইগেনসের নীতি, ঠিক আছে, হাইগেনসের নীতি। প্রিজম, আচ্ছা প্রিজম কি রকম হবে, প্রিজম তো করা যাবে না, যদি না হয়ে থাকে, দেখ প্রিজমের মধ্যে কি হবে, এই যে আলোক রশ্মি আসছে, ধরো দেখ একটা আলোক রশ্মি নিলে করতে পারবি না, দুটো নিতে হবে, ঠিক আছে, দুটো, তো এ কি হবে, এরকম যাবে, দেন এরকম যাবে, আর এ কি হবে, এরকম যাবে, দেন এরকম যাবে, তাই তো, এখানে কি হবে, রশ্মিগুলোর উপরে লম্ব টেনে দিলেই হয়ে যাবে কি, হ্যাঁ, তাহলে এখানে সবই সমাতল তরঙ্গমুখ হবে, এটা হচ্ছে কি আপতিত তরঙ্গমুখ হচ্ছে, এই যে এরকম, ঠিক আছে, এরপর প্রিজমের মধ্যে যখন ঢুকবে তখন কি হবে, এই যে এটা হচ্ছে কি প্রিজমের মধ্যে থাকা অবস্থায়, এটা কি হচ্ছে প্রতিসরণের পর, ঠিক আছে, আঁকতে পারিস, জায়গা যদি থাকে এঁকে দে সাইডে, বলেছে যখন এঁকে দে সাইডে, প্রিজমের মধ্য দিয়ে হচ্ছে এটা। তরঙ্গমুখ আঁকার জন্য আমাদেরকে দুটো রশ্মি লাগবে, কেন কি লম্ব টানতে হবে না, দুটো রশ্মি লাগবে। ঠিক আছে, চলো হাইগেনসের নীতি। দেখ আমরা এতদিন যে বলছিলাম না যে জলে আলোর গতিবেগ এত, ঠিক আছে, জলে আলোর গতিবেগ ধরো আমরা বার করেছি কত, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো এক্ষেত্রে দেখ জলে যে আলোর গতিবেগ, আমি যদি জলের মধ্যে 3টে অক্ষ নিই, কথা বলবি না, জলের মধ্যে যদি আমি 3টে অক্ষ নিই, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা অক্ষ বরাবর মানে প্রত্যেক দিকে সমান গতিবেগে আলো যাচ্ছে, এটা কিন্তু মানে সাধারণভাবে চলছে এখন। কিন্তু যদি একটু মানে কোনো কঠিন অঙ্ক হয় বা অ্যাডভান্স লেভেলের কোনো কোশ্চেন হয়, তাহলে সেক্ষেত্রে অক্ষ আলাদা হলে আলোর গতিবেগও আলাদা, এরকম করে কোশ্চেন বানানো যেতে পারে, তখন বিভিন্ন মানে নির্দিষ্ট অক্ষ বরাবর তার গতিবেগ নির্দিষ্ট, এবং সেই বরাবর প্রতিসরাঙ্কও আলাদা আলাদা হয়ে যাবে, যেটা এই সমবর্তন চ্যাপ্টারেও কিছুটা হালকা আছে, ঠিক আছে, ও অক্ষ বরাবর, ই অক্ষ বরাবর, এরকম কিছু আছে। তো এক্ষেত্রে আমরা যে সমসত্ব মাধ্যম বলছি, তো সেই সমসত্ব মাধ্যমের মানে হলো কি, ওই মাধ্যমে
আলো সব দিকে সমান গতিবেগে চলবে। বোঝা গেল কি? আমি বললাম যে জল একটা সমসত্ব মাধ্যম, মানে কি জলের মধ্য দিয়ে আলো সব দিকে সমান গতিবেগে চলছে, ঠিক? তো হাইগেন্সের নীতিতে এবার লেখা শুরু করবি। সমসত্ব মাধ্যমে সমসত্ব মাধ্যমে সমসত্ব মাধ্যমে কোনো আলোক উৎস থেকে সমসত্ব মাধ্যমে কোনো আলোক উৎস থেকে সমসত্ব মাধ্যমে কোনো আলোক উৎস থেকে নির্গত আলোক তরঙ্গ সমবেগে চারিদিকে ছড়িয়ে পড়ে। সমসত্ব মাধ্যমে কোনো আলোক উৎস থেকে নির্গত আলোক তরঙ্গ সমবেগে চারিদিকে ছড়িয়ে পড়ে। একটা লাইন বলছি, একটা লাইনের মানে বলছি। তাহলে সমসত্ব মাধ্যমে কোনো একটা আলোক উৎস আছে, সেখান থেকে নির্গত আলোক তরঙ্গ কি হবে, ওই বিন্দু থেকে চারদিকে সমান বেগে চারিদিকে ছড়িয়ে পড়বে। পূর্ণচ্ছেদ। যে কোনো মুহূর্তে চারিদিকে ধাবমান তরঙ্গগুলি একটি গোলকের তলে পৌঁছায়। অ্যাকচুয়ালি আমরা যে এটা লিখছি, এটা কিন্তু বিন্দু উৎসের হিসাবেই লিখছি, ঠিক আছে? বিন্দু উৎসের হিসাবে লিখছি। দেখ, আমরা যে রেখা উৎস বলেছিলাম না, রেখাও তো কিছু কিছু বিন্দুর সমষ্টি বলা যেতে পারে, হ্যাঁ কি না? তো ক্ষেত্রে আমরা যেটা নিচ্ছি, দেখ সব থেকে ছোট যদি বলি কি হওয়া উচিত, বিন্দুই হওয়া উচিত। এই জন্য বিন্দু উৎসের কথাটাই বলা হচ্ছে। তাহলে কি বলছে, যে কোনো মুহূর্তে চারিদিকে ধাবমান তরঙ্গগুলো কোথায় পৌঁছাবে, একটা গোলকের তলে পৌঁছাবে। ধরো আমি এখানে একটা বিন্দু উৎস নিয়েছি, আমি বললাম যে এখান থেকে টি সময় পরে, ধরো আমি বাল্ব এখানে জ্বেলেছি, টি সময় পরে তরঙ্গ কতটা পৌঁছাবে, না আলোর গতিবেগ কত শূন্য মাধ্যমে সি, টি সময় কতটা দূরত্ব পৌঁছাবে, সি ইন্টু টি। এটা শূন্য মাধ্যম। যদি এটা জলের মধ্যে হয়, জলের মধ্যে আলোর গতিবেগ ধরো আমি ধরে নিচ্ছি ভি ওয়াটার, ভি, তাহলে টি সময় কতটা পৌঁছাবে, ভিটি। তাহলে আমি যদি বলি টি সময়ে আলো কোথায় পৌঁছাবে, একে কেন্দ্র করে আমি যদি জলের হিসাবে বলি, তাহলে ভিটি ব্যাসার্ধের একটা গোলক নেব, সেই ভিটি ব্যাসার্ধের গোলকের ওপরে প্রত্যেকটা বিন্দুতে তরঙ্গ পৌঁছে যাবে। বুঝা গেল? গোলকের ওপরে প্রত্যেকটা বিন্দু, মানে এখান থেকে তরঙ্গ এরকম করে করে এখানে পৌঁছে যাবে, এখান থেকে তরঙ্গ এখানে পৌঁছে যাবে, এরকম করে প্রত্যেকটা দিকে এই এই হচ্ছে কি না গোলকের ওপরে পৌঁছে যাবে প্রতিটা বিন্দুতে টি সময়, পার্টিকুলার টি সময়। এবং এই যে যে পয়েন্টগুলোতে পৌঁছেছে, এদের সবার কি হবে, দশা সেম হবে, ঠিক আছে? সবাই সমদশায় হবে। তাহলে দুটো লাইন হলো। এরপরে লেখ, ওই গোলকের তলে অবস্থিত ওই গোলকের তলে অবস্থিত ওই গোলকের তলে অবস্থিত প্রতিটি বিন্দু ওই গোলকের তলে অবস্থিত প্রতিটি বিন্দু কি হবে, সমদশা সম্পন্ন হয়। ওই গোলকের ওপর অবস্থিত প্রতিটি বিন্দু ওই গোলকের তলে অবস্থিত প্রতিটি বিন্দু সমদশা সম্পন্ন হয়। পূর্ণচ্ছেদ। তাই ওই গোলকের তল হলো তরঙ্গমুখ। ওই গোলকের তল হলো তরঙ্গমুখ। তাই ওই গোলকের তল হলো তরঙ্গমুখ। এতটা পর্যন্ত কারোর কোনো ডাউট আছে? এই যে যে কথাগুলো বলা হলো ঠিকঠাক আছে না? ঠিক। এবারে আমি বললাম টি সময়ে তরঙ্গ কোথায় পৌঁছেছে, তুই বললি যে এই গোলকের তলের উপরে পৌঁছেছে। এই গোলকের তলের উপরে যে প্রতিটা বিন্দু আছে তারা কি হচ্ছে, সমদশায় আছে, তাহলে এটা তরঙ্গমুখ। এরপরে বললাম যে এরপরে তরঙ্গ কিভাবে বিস্তার লাভ করছে, বলছে যে এরপরে যে প্রতিটা কণা আছে না এই তরঙ্গের উপরে, তারা আবার উৎস হিসাবে কাজ করছে। তারা আবার কি হিসাবে কাজ করছে, উৎস হিসাবে। মানে
এটা একটা তরঙ্গমুখ। এই গোলকটা কি হচ্ছে? একটা তরঙ্গমুখ। এই গোলকের ওপরে অনেক বিন্দু আছে, প্রত্যেকটা বিন্দু, এটা এটা বৃত্তের মতো লাগছে, কিন্তু তুই ভাব একটা ফুটবল, ফুটবলের উপরে সবগুলো বিন্দু আছে, অনেক বিন্দু আছে ফুটবলের উপরে। এই যে যে তরঙ্গ মুখের উপরে যত বিন্দু আছে, তারা সবাই আবার উৎস হিসাবে কাজ করছে। এরপরে ধরো আমি বললাম যে এরপর ধরো টি ড্যাশ সময় পরে তরঙ্গ কোথায় পৌঁছেছে, তখন কি বলবি? যে এই উৎসটা থেকে এ কিন্তু আবার কি করবে? তরঙ্গ মুখ তৈরি করবে। মানে তুই ভাব এ এখন উৎস, তাহলে এই উৎসটা টি ড্যাশ সময় পরে কি করবে? এরকম একটা গোলক তৈরি করবে। তার ব্যাসার্ধ কত হবে? সি টি ড্যাশ। এই এই উৎসটা সেও একটা গোলক তৈরি করবে, তারও কি হবে? সি টি ড্যাশ। সেও কি হবে? আবার একটা গোলক তৈরি করবে, সেও সি টি ড্যাশ। এরকম করে এই গোলকের উপরে প্রত্যেকটা বিন্দু তারাও কি করবে? একটা একটা করে গোলীয় তরঙ্গমুখ তৈরি করবে। ঠিক আছে, গোলীয় তরঙ্গমুখ এরকম করে তৈরি করবে। এরপরে আমি কি বলছি, এই যে যে গোলীয় তরঙ্গমুখ হলো, এই গোলীয় তরঙ্গমুখের উপরে যে বিন্দুগুলো আছে তারাও কি হবে? সমদশায়। এদেরকে যদি জুড়ে দিই তাহলে কি হয়ে যাবে? পরবর্তী যে তরঙ্গমুখ, সেটা দেখতে ভালো লাগছে না? হ্যাঁ, ঠিক আছে, এরকম করে আসবে এই ছবি। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? যে এই তরঙ্গমুখের উপরে প্রত্যেকটা বিন্দু একটা করে উৎস হিসেবে কাজ করবে। তবে এটা কি ধরনের উৎস? মেন উৎস তো এটা ছিল, তাহলে গোলীয় তরঙ্গমুখের উপরে যে বিন্দুগুলো উৎস হিসেবে কাজ করছে সেগুলো কিন্তু গৌণ উৎস। কি উৎস? গৌণ উৎস। তাহলে লেখ, এই তরঙ্গমুখে অবস্থিত, এই তরঙ্গমুখে অবস্থিত প্রতিটি বিন্দু, এই তরঙ্গমুখে অবস্থিত প্রতিটি বিন্দু, এই তরঙ্গমুখে অবস্থিত প্রতিটি বিন্দু একটি নতুন উৎস, একটি নতুন উৎস বা গৌণ উৎস হিসেবে কাজ করে। এই তরঙ্গমুখের উপর অবস্থিত প্রতিটি বিন্দু একটি নতুন উৎস বা গৌণ উৎস হিসাবে কাজ করে। পূর্ণচ্ছেদ। এই গৌণ উৎস থেকে, এই গৌণ উৎস থেকে যতগুলো বিন্দু ছিল সবাইকে গৌণ উৎস বলছি, ঠিক আছে, সেকেন্ডারি সোর্স বলছি। এই গৌণ উৎস থেকে গৌণ তরঙ্গ বা অনুতরঙ্গ, গৌণ তরঙ্গ বা অনুতরঙ্গ, এই গৌণ উৎস থেকে গৌণ তরঙ্গ বা অনুতরঙ্গ সৃষ্টি হয়ে, গৌণ তরঙ্গ বা অনুতরঙ্গ সৃষ্টি হয়ে কি বেগে চারদিকে ছড়িয়ে পড়বে? ওই যে আগের যে বেগ ছিল, ঠিক আছে, কোন বেগে ছড়িয়ে পড়বে? ওই সি বেগে। ঠিক আছে, তাহলে কি বলবো? এই গৌণ উৎস থেকে গৌণ তরঙ্গ বা অনুতরঙ্গ সৃষ্টি হয়ে একই বেগে চারিদিকে ছড়িয়ে পড়ে, একই বেগে চারিদিকে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, একই বেগে চারিদিকে ছড়িয়ে পড়ে। এবারে তোরা চাইলে বইতে যে ছবি আছে আঁকতে পারিস, অথবা এরকম করেও আঁকতে পারিস, কোনো সমস্যা নেই, ছোটও আঁকতে পারিস। আমি ক্লিয়ার এঁকে দিচ্ছি একটা। ঠিক আছে, এরকম করে আঁকতে পারিস। ধরো এটা হচ্ছে কি উৎস, তো এখান থেকে এরকম করে ধরো আমি আঁকছি, তোদের বইতে যেরকম এঁকে রেখেছি ওটাই বলছি। ধরো প্রথমে কি হবে? এই একটা তরঙ্গ, ঠিক আছে, তো এর উপরে একটা একটা বিন্দু হচ্ছে। হ্যাঁ, তো প্রথমে এটা, দেন এটা, এরকম করে কতগুলো এঁকে দিস। ঠিক আছে, তারপরে কি হবে? পরে আবার একটা তরঙ্গ। স্কেল পেন্সিল দিয়ে আঁকলে সব থেকে ভালো হবে, সবগুলো একই লাইনে আসবে। এটা কি? তাহলে দেখ, তোদের কি মনে হচ্ছে যে ঠিক আছে আমি তো গোলক এঁকেছি, সামনের দিকে যেমন আমি বলছি যে এরকম একটা, তো তাহলে পেছনের দিকেও তো হওয়া উচিত, কি আলো তাহলে পিছিয়ে আসা উচিত। কিন্তু এটা সম্ভব নয়। যে এই যে যে গোলকগুলো আঁকার পরে আমরা তো বাইরে ট্যানজেন্ট আঁকছি সবার উপরে, তাহলে এটা হচ্ছে কি? সম্মুখবর্তী তরঙ্গমুখ। গোলকের উপরে প্রত্যেকটা বিন্দু, এটা হচ্ছে সম্মুখবর্তী তরঙ্গমুখ। তারপরে কি হবে? পেছনেরটা কি হচ্ছে? পশ্চাৎবর্তী তরঙ্গমুখ। কিন্তু এখানে একটা কোশ্চেন আসছে কি,
যে যেমন আমি এখানে গোলক বানাচ্ছি সবগুলো, তো সামনের দিকে যেমন ট্যানজেন্ট বানাচ্ছি, তো পেছনের দিকেও তো বানানো উচিত, মানে এটা। তো সম্মুখবর্তী যেমন, এটা আঁকবি না, সম্মুখবর্তী যেমন তরঙ্গমুখ হচ্ছে, পশ্চাৎবর্তীও তো তরঙ্গমুখ হওয়া উচিত। তার মানে আলো এই পয়েন্ট থেকে যেমন এগোচ্ছে তেমন পিছিয়েও তো যেতে পারে। যেমন এইটা যদি উৎস হয়, এর থেকে তো চারদিকে ছড়াচ্ছে না, তাহলে এটা যদি উৎস হয় তাহলে এর থেকেও তো চারদিকে ছড়াবে, সামনের দিকে পেছনের দিকে। কিন্তু গৌণ যে উৎসগুলো হচ্ছে সেক্ষেত্রে পশ্চাৎবর্তী তরঙ্গমুখ হচ্ছে না। ঠিক আছে, এটা আমি একটা কোশ্চেন লিখছি, যদিও এটা ছায়া প্রকাশনী বইতে নেই, তো তোরা লিখবি এটাকে। বলছিলে লেখ হাইগেনস তত্ত্বে পশ্চাৎবর্তী তরঙ্গমুখের কোনো অস্তিত্ব নেই। এটা লেখ, হাইগেনস তত্ত্বে পশ্চাৎবর্তী তরঙ্গমুখের কোনো অস্তিত্ব নেই, প্রমাণ করো। হাইগেনস তত্ত্বে পশ্চাৎবর্তী তরঙ্গমুখের কোনো অস্তিত্ব নেই, প্রমাণ করো। ঠিক আছে, হাইগেনস তত্ত্বে পশ্চাৎবর্তী তরঙ্গমুখের কোনো অস্তিত্ব নেই, প্রমাণ করো। এখানে বিজ্ঞানীর নাম আমি লিখছি না, তাহলে লেখ, গাণিতিকভাবে প্রমাণ করা যায় গৌণ তরঙ্গের বিস্তার, সমান গৌণ তরঙ্গের বিস্তার 1/2 হোল ইন্টু 1 প্লাস কস থিটা এর সমানুপাতিক। গাণিতিকভাবে প্রমাণ করা যায় গৌণ তরঙ্গের বিস্তার 1/2 হোল ইন্টু 1 প্লাস কস থিটা এর সমানুপাতিক। মানে গৌণ তরঙ্গের যে বিস্তার, প্রাথমিক গৌণ তরঙ্গ বলতে কি, গৌণ উৎস যেগুলো, মেন যে উৎস আছে সে তো চারদিকে ছড়াচ্ছে, বাট গৌণ তরঙ্গ বিস্তার কার সমানুপাতিক? হাফ হোল ইন্টু 1 প্লাস কস থিটা এর সমানুপাতিক। এবার লেখ, সম্মুখবর্তী তরঙ্গের ক্ষেত্রে থিটা সমান 0 ডিগ্রি, তাহলে কি হচ্ছে এক্ষেত্রে বিস্তার, তাহলে সম্মুখ তরঙ্গের ক্ষেত্রে থিটা সমান 0 ডিগ্রি, তাহলে হাফ হোল ইন্টু 1 প্লাস কস 0 ডিগ্রি সমান কত হচ্ছে? হাফ 1 প্লাস 1 মানে কত হচ্ছে? 1। ঠিক আছে, ঠিক না? গৌণ তরঙ্গের বিস্তারের ফর্মুলা কি হচ্ছে? গৌণ তরঙ্গের বিস্তার হচ্ছে এটার সমানুপাতিক। এটা প্রমাণ করেছে বিজ্ঞানী কির্চফ আর ভিগট, তো ওটা আমাদের প্রমাণ ওরকম লাগছে না। তো থিটা হচ্ছে সম্মুখ, দেখ সামনের দিকে যাচ্ছে মানে কি থিটা 0 ডিগ্রি, পেছনের দিকে হলে কি হবে? 180 ডিগ্রি। তাহলে কি লিখবো? অর্থাৎ সম্মুখ তরঙ্গের বিস্তার সর্বোচ্চ হয়, সম্মুখ তরঙ্গের বিস্তার কি হচ্ছে? সর্বোচ্চ হয়। ঠিক আছে না? সম্মুখ তরঙ্গের বিস্তার কি হচ্ছে? সর্বোচ্চ হচ্ছে। তারপরে আবার প্যারা দিয়ে লেখ, পশ্চাৎবর্তী তরঙ্গমুখের ক্ষেত্রে থিটা কত হবে? 180 ডিগ্রি। সুতরাং হাফ হোল ইন্টু 1 প্লাস কস 180 ডিগ্রি সমান হাফ 1 মাইনাস 1, কস 180 ডিগ্রির মান কত? -1, 0। অর্থাৎ পশ্চাৎবর্তী লেখা হয়েছে, হ্যাঁ 0 হচ্ছে, পশ্চাৎবর্তী তরঙ্গমুখের ক্ষেত্রে কত আসছে? 0। হ্যাঁ, অর্থাৎ পশ্চাৎবর্তী তরঙ্গমুখের বিস্তার শূন্য হয়, ঠিক আছে। তারপরে লাস্ট কনক্লুশন লাইন লিখবি, অতএব হাইগেনসের নীতিতে, অতএব দেওয়ার পরে 0 লিখেছিস সমান 0, এতটা যায়নি, আচ্ছা হ্যাঁ, তাহলে লেখ অতএব দেওয়ার পরে লেখ হাইগেনসের নীতিতে
পশ্চাৎবর্তী তরঙ্গমুখের কোনো অস্তিত্ব নেই। হাইগেন্সের নীতিতে পশ্চাৎবর্তী তরঙ্গমুখের অস্তিত্ব নেই, যা আছে কি সম্মুখবর্তী তরঙ্গ, মানে আলো সামনের দিকে এগোবে, ব্যাক হবে না কোনোভাবে। বোঝা গেল কি? ব্যাক হবে না কোনোভাবে। যাদের একটু লিখতে বাকি আছে তারা লেখ, সময় দিচ্ছে। ঠিক আছে, দেখ প্রথমে আমরা আলোকে রশ্মি হিসাবে ধরেছিলাম। প্রথমে আমরা আলোকে রশ্মি হিসাবে ধরে প্রতিফলনের সূত্র, প্রতিসরণের সূত্র পড়েছিলাম। তো দেখ প্রতিফলনের সূত্র ছিল, দুটো সূত্র ছিল। প্রতিফলনের যে সূত্র ছিল সেখানে কি ছিল, যে আপতন কোণ প্রতিফলন কোণ সর্বদা সমান হবে, আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দু অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। তো আই সমান যে আর হচ্ছে, এই প্রমাণটা কিন্তু ফার্মাট যে বিজ্ঞানী ফার্মাট প্রিন্সিপাল থেকে প্রমাণ করা হয়, ও তোদের সিলেবাসে নেই, ঠিক আছে, ওখান থেকে প্রমাণ করা যায়, মানে আলোকে রশ্মি হিসাবে ধরে। ঠিক আছে, ফার্মাট প্রিন্সিপাল থেকে আমরা প্রতিফলনের যে সূত্র আই সমান আর, ওটা আমরা প্রমাণ করতে পারি, ওটা নেই সিলেবাসে। এবারে হাইগেন্সের নীতি ভালো করে, ঠিক আছে, হাইগেন্সের নীতি কি বলছে, যে আলো তরঙ্গ, আলো হচ্ছে কি তরঙ্গ মুখের আকারে চারদিকে ছড়িয়ে পড়ছে। এবারে কথা হলো যে প্রথমে আলোকে আমরা রশ্মি হিসাবে ধরেছিলাম, এখন তরঙ্গ হিসাবে ধরছি, মানে আলোর যে প্রকৃতি সেটা আমরা পাল্টে বলছি, যে আলোর প্রকৃতি এখন আমরা চেঞ্জ করে দিয়েছি। তার মানে তো এই নয় যে সূত্র পাল্টে যাবে। যেমন রশ্মি ধরে প্রতিফলনের সূত্র প্রমাণ করা গেছে ফার্মার প্রিন্সিপাল থেকে, সেরকম এবার হাইগেন্স যখন এই হাইগেন্সের নীতি যেটা বলা হলো কি, তাহলে প্রতিফলন প্রতিসরণ এগুলো তো ইউজ করা হচ্ছে কি ব্যতিচার অপবর্তন সমবর্তন এগুলোকে ব্যাখ্যা করার জন্য। তার মানে তো এই নয় যে ওই যে দুটো সূত্র ছিল প্রতিফলন প্রতিসরণ ওরা ভায়োলেট করে যাবে এখন, ঠিক না, ওটা কিন্তু থাকছে। তাহলে কি করব এখন, হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিফলনের সূত্রের প্রমাণ আর প্রতিসরণের সূত্রের প্রমাণ। আগের বছর প্রতিফলন সূত্রের প্রমাণ পড়ে গেছে, আমি একবার চেক করে নিচ্ছি আগের বছর ওটাই পড়েছে কিনা। কোশ্চেন আছে কি? আচ্ছা, আগের বছর প্রতিফলন পড়েছে আশা করছি, তাহলে এবছর প্রতিসরণ যেটা পড়ে গেছে সেটা ল্যাঙ্গুয়েজ লেখাবো না, শুধু এমনি বলে দেব, তাহলে যেটা পড়েনি তার ল্যাঙ্গুয়েজ সহ লিখে দেব। হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলনের সূত্রাবলী প্রমাণ করো, এটাই পড়েছে 3 নম্বরের কোশ্চেন। দেখ প্রথমে লেখ হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিফলনের সূত্র প্রমাণ পড়ে গেছে, বাট এটা শুধু জ্যামিতি করে ক্যালকুলেশন করব, ঠিক আছে, কোনো লিখবো না, যদি অঙ্ক বা কোনো কিছু দিয়ে দেয় এই কারণে। তাহলে হাইগেন্সের নীতির সাহায্যে, হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিফলনের সূত্রের প্রমাণ। বেশ, হাইগেন্সের নীতির সাহায্যে প্রতিফলনের সূত্রের প্রমাণ, মনে হচ্ছে না দুটো হবে বলে, প্রতিফলনটা হতে পারে। আচ্ছা দেখ কি করবি, এই প্রতিফলন হোক বা প্রতিসরণ হোক দুটোর ক্ষেত্রে, তাহলে দেখ প্রথমে তো একটা প্রতিফলক তল আমি নিলাম ভালো করে, ঠিক আছে, এটা প্রতিফলক তল, ঠিক আছে। বেশ, এখানে যে দুটো, এখানে কিন্তু দুটো রশ্মি নিতে হবে এবং সেই দুটো রশ্মিকে নেওয়ার চেষ্টা করবি কি একদম মানে একটু বেশি করে কোণ করে, ঠিক আছে, মানে রশ্মিকে এরকম নিয়ে নিস না, তাহলে অসুবিধা হবে পরে। তাহলে রশ্মিকে কি করবে, একটু হেলিয়ে নিচ্ছে এরকম, ঠিক আছে, আর একটা রশ্মি কি হবে এরকম করে, বোঝা গেল, যাতে করে কি হয়, যাতে করে জায়গাটা একটু বেশি পাওয়া যায়, এই কারণে। তাহলে দুটো রশ্মি, এটা একটা রশ্মি, এটা একটা রশ্মি, প্রথমে এই ছবি, ক্লিয়ার, মানে রশ্মিগুলো একটু যেন হেলিয়ে নেওয়া হয় প্রতিফলন বা প্রতিসরণ দুটোরই ক্ষেত্রে। বেশ, একটা একটা করে ছবি, একটা একটা করে রশ্মি টানছি, তোরাও সেরকম করে আঁক। বেশ, এখানে আমি যদি বলি, দেখ ছবি এই যে এঁকেছি না, এ অ্যাকচুয়ালি কি হচ্ছে, তোরা খাতায় টেনে নে, প্রথমে দুটো রশ্মি তাড়াতাড়ি করবে, রাফ করলেও হবে, কেন কি এ পরীক্ষায় পড়বে না তো, হয়ে গেছে পরীক্ষায় পড়ে গেছে। বাস এটা আমরা দেখছি যে এখানে জ্যামিতি যেটা ইউজ হবে সেটার আইডিয়া থেকে আমরা ওখান থেকে করতে পারি। মানে এখানে
এবার ছবি এরকম করে টেনে নিয়েছিস। এবার দেখ হচ্ছে কি রকম, অ্যাকচুয়ালি আমি তো এখন রশ্মি দেখছি না, না হাইগেনসের নীতির সাহায্যে প্রমাণ করছি মানে আমি রশ্মি দেখছি না, আমি কি দেখছি তরঙ্গমুখ। আমি কি রকম বলবো, যে একটা সমতল তরঙ্গমুখ, এই যে একটা সমতল তরঙ্গমুখ, ঠিক আছে, এই সমতল তরঙ্গমুখ কি হচ্ছে আস্তে আস্তে তলের দিকে এগোচ্ছে, এগোতে এগোতে কি হলো, এইখানে এসে সমতল তরঙ্গমুখ এসে আপতিত হয়েছে, সমতল তরঙ্গমুখ এসে কি হয়েছে আপতিত হয়েছে, ঠিক আছে, সমতল তরঙ্গমুখ কি হচ্ছে আপতিত হয়েছে এসে, ক্লিয়ার। তো আমি কিন্তু এখন রশ্মি বলছি না, আমি কি বলছি যে সমতল তরঙ্গমুখ এসে আপতিত হয়েছে এই মুহূর্তে, এতটা পর্যন্ত এসছে, কতটা এসছে, এখানে এসছে। এইভাবে মানে তুই বল, এই পেনটাই ধরো, এটা তল, এই পেনটা এরকম করে করে আসছে, প্রথমে এসে কোনটা এর সঙ্গে ধাক্কা লাগবে, নিচেরটা, কি? এই পেনটা কি হচ্ছে এরকম করে আসছে, প্রথমে কার সঙ্গে ধাক্কা লাগবে, এই নিচের পয়েন্টটা এসে প্রতিফলক তলে ধাক্কা লাগবে, ঠিক আছে, বেশ। আর এই যে যে ওপরের যে আছে এ কিন্তু এখন হাওয়াতে আছে, এ কিন্তু এতটা যাবে তারপরে ধাক্কা করবে, হ্যাঁ কি না? তাহলে প্রথমে এসে এখানে ধাক্কা করছে, আমি নাম দিয়ে দিচ্ছি, ধরো এটা এ, এটা হচ্ছে বি, ক্লিয়ার, এই পর্যন্ত। মানে আমি এটা মুছে দিচ্ছি, তোদের খাতাতে আছে যেমন থাক, আমি বোঝানোর জন্য মুছছি। এইটা হয়েছে কি সিচুয়েশন এখন, ক্লিয়ার। তাহলে দেখ এ আর বি দুটো পয়েন্ট কি হচ্ছে, আপতিত সমতল তরঙ্গ মুখের উপর দুটো বিন্দু, ক্লিয়ার। এ আর বি হচ্ছে কি, আমি ওদিকে পরে টানবো আবার, ঠিক আছে, আমি মুছেছি এই কারণে বোঝার জন্য, তোদেরকে মুছতে তো বলিনি, আমি মুছতে বলেছি, আমি বলছি যেটা ছবি আছে ওটা ঠিকই আছে, আমি জাস্ট মুছেছি যে পরপর কোনটা হচ্ছে সেটা বোঝানোর জন্য। কি হচ্ছে, যে এই তরঙ্গমুখ এরকম করে এসছে, ঠিক, এটা একটা সমতল, এই সমতলের উপর দুটো বিন্দু, একটা হচ্ছে এ আর একটা বি, এটা হচ্ছে কি সমতল তরঙ্গমুখের উপর দুটো বিন্দু। তাহলে এই দুটো বিন্দু পরবর্তী তরঙ্গ কি করবে, এরকম করে কি করবে না তরঙ্গমুখ সৃষ্টি করবে, ক্লিয়ার। দেখ তরঙ্গমুখ সৃষ্টি করবে যখন, আমি ধরো বলছি যে এর পরে বি থেকে সি তে যখন যাচ্ছে তখন সময় নিচ্ছে কত, টি, কত সময় নিচ্ছে, টি। তাহলে বি থেকে সি তে, আমি সি না বলে আমি ধরো এখানে ডি বলে দিচ্ছি, কেন কি আলোর গতিবেগ সি নেবো এই কারণে। তো বি থেকে ডি পর্যন্ত পৌঁছাতে সময় লাগছে কত, টি। তাহলে বিডি এর লেন্থ কত হবে, বিডি এর লেন্থ হবে কত, সি ইন্টু টি। বি থেকে ডি তে, ডি সি লিখলেও চলবে, অসুবিধা, বি থেকে ডি তে পৌঁছাতে পৌঁছাতে সময় লাগে কত না, টি। তাহলে বিডি এর লেন্থ কত হবে, সি ইন্টু টি, বেগ ইন্টু সময়। আচ্ছা, বি থেকে ডি যে সময় পৌঁছেছে, মানে বি থেকে ডি পৌঁছেছে কিরকম ভাবে, আমি যদি বলি বি কে কেন্দ্র করে একটা সিটি ব্যাসার্ধের গোলক কল্পনা করেছি, নাকি না, এটা যদি উৎস হয়, এটা গৌণ উৎস, তাহলে বি কে কেন্দ্র করে সিটি ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করেছি। আচ্ছা, তারপরে এ কে কেন্দ্র করেও তো তাহলে সিটি ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করতে হবে, এ তো আর এখানে বসে থাকবে না, না, এখানে এসেই আটকে গেছে, এ পয়েন্টেও কি হবে, গৌণ তরঙ্গ সৃষ্টি হবে, কিরকম না, বি থেকে সি যদি সিটি ব্যাসার্ধের গোলক হয়, তাহলে এ কেও কেন্দ্র করে একটা গোলক হবে, যেটা কি হচ্ছে সিটি ব্যাসার্ধের গোলক, এ কে কেন্দ্র করেও কি হবে, একটা সিটি ব্যাসার্ধের গোলক হবে, এরকম বোঝা যাচ্ছে কিনা বল, এ কে কেন্দ্র করে কি হবে, সিটি ব্যাসার্ধের গোলক হবে, ক্লিয়ার। এবারে বল, ডি পয়েন্ট সিটি ব্যাসার্ধের গোলকে পৌঁছেছে, আর এও কি হচ্ছে সিটি ব্যাসার্ধের গোলক, তাহলে বল টি সময় পরে তরঙ্গমুখ কেমন হবে, এই যে যে ডি পয়েন্ট থেকে এর উপরে একটা যদি স্পর্শক টেনে দিই তাহলে হয়ে যাবে কি তরঙ্গমুখ, হ্যাঁ কি না। আরে দেখ এখানে ধরো ছিল এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা এরকম গোলক তৈরি করছে, এই একটা এরকম গোলক তৈরি করছে, তাহলে পরবর্তী তরঙ্গমুখ কি হবে, দুজনের স্পর্শক। ঠিক একই রকম ভাবে বি পয়েন্টকে কেন্দ্র করে সিটি ব্যাসার্ধের গোলক, এ পয়েন্টকে কেন্দ্র করে সিটি ব্যাসার্ধের গোলক, দুজনের উপর স্পর্শক, ডি পয়েন্ট তো অলরেডি সিটি ব্যাসার্ধের গোলকের উপরেই আছে, তাহলে এই পয়েন্ট থেকে এর উপরে আমি কি করলাম, স্পর্শক টেনে দিলাম এই গোলকটার উপরে, ঠিক আছে, স্পর্শক টেনে দিলাম। তাহলে আমরা কি করব, এতটা না রেখে কি করব, এইটুকু রাখবো, ঠিক আছে। তাহলে কি লিখবো, এইটা লেখার পরে যেমনটা এখানে হলো না, তো এরপরে ল্যাঙ্গুয়েজ কি আসবে,
কি আসবে যে বি থেকে ডি পৌঁছাতে সময় লাগে টি, তাহলে বিডি লেন্থ কত সিটি। এরপরে কি বলবো যে এ বিন্দুকে কেন্দ্র করে সিটি ব্যাসার্ধের গোলক কল্পনা করা হলো, ঠিক আছে। তারপরে কি লিখবো যে ডি বিন্দু হতে ওই গোলকের উপর একটা স্পর্শক টানা হলো। এই স্পর্শক হলো, এই স্পর্শকটা কি হবে প্রতিফলিত তরঙ্গমুখ। এটা আপতিত তরঙ্গমুখ ছিল, এটা কি হবে প্রতিফলিত তরঙ্গমুখ। এই যে যেটা আমি স্পর্শক টেনেছি এটা হচ্ছে কিনা প্রতিফলিত তরঙ্গমুখ। ব্যাস, প্রতিসরণের বেলা কি হবে জানিস, নিচের দিকে গোলক টানবো, কেন কি জলের ভেতরে ঢুকবে। এখানে উপরের দিকে টেনেছি গোলকটা, ওখানে কি হবে নিচের দিকে গোলক টানবো, বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, তাহলে প্রতিফলিত তরঙ্গমুখ হলো এটা। তাহলে এটা হচ্ছে কিনা আপতিত তরঙ্গমুখ। বেশ, এতটা পর্যন্ত হয়েছে। এবারে রশ্মিগুলোকে প্রতিফলন করাচ্ছি, দেখ। তাহলে দেখ প্রথমে কি হবে, এই একটা রশ্মি যেটা হচ্ছে কি এই তো আপতিত রশ্মি এরকম ছিল, হ্যাঁ আপতিত রশ্মি। প্রতিফলিত রশ্মি কি হবে এখান থেকে এরকম করে যাবে এটা, আরেকটা রশ্মি কি হবে এখান থেকে এরকম করে যাবে, এই যে কিন্তু এখানে লম্ব হবে, কেন কি এটা কি এটা প্রতিফলিত তরঙ্গমুখ, প্রতিফলিত তরঙ্গমুখ এটা সমতল, এটা হচ্ছে একটা প্রতিফলিত রশ্মি। এই যে একটা প্রতিফলিত রশ্মি, রশ্মি কি হয় তরঙ্গমুখের উপরে লম্ব, এইখানে এটা 90 ডিগ্রি, এটাও কিন্তু এই তরঙ্গমুখের উপরে কত হবে 90 ডিগ্রি। এটা প্রতিফলিত তরঙ্গমুখ, এটা প্রতিফলিত রশ্মি, রশ্মি তরঙ্গমুখের উপরে কি কত কোণ করবে 90 ডিগ্রি। বেশ, এই পয়েন্টটাকে আমি দিয়ে দিলাম এফ পয়েন্ট, এফ বি এ বি ডি এফ, ঠিক আছে। এতটা পর্যন্ত হলো ক্লিয়ার। এবারে দেখ আপতন কোণ আর প্রতিফলন কোণ কোথায় সেটা একবার দেখে নিচ্ছি। আপতন কোণ আর প্রতিফলন কোণ লম্ব টানতে হবে আপতন বিন্দুতে, এইখানে আমি একটা লম্ব টানলাম, ঠিক আছে, এই যে লম্ব। তাহলে বল আপতিত রশ্মি কোনটা, এই যে আপতিত রশ্মি, তাহলে এটা হচ্ছে কি আপতন কোণ, ঠিক না। আমি চাইলে এখানে প্রতিফলন কোণ নিতে পারি, তবে দুটো ত্রিভুজ করার জন্য আমি কি করব এখানে লম্ব টানছি, এটা 90 এরকম আছে থাক, এখানে একটা লম্ব টানলাম, ঠিক না, এখানে লম্ব টানছি। তো বল এটা হচ্ছে কি ডি বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, আর প্রতিফলিত রশ্মি হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে কি না আর, ঠিকঠাক আছে বল। এটা আই হলে এখানেও আর করা যেত, এই সাইডেও আর করা যেত, মানে এইটা আর করা যেত, কিন্তু আমরা দুটো ত্রিভুজ নেব, সদৃশ্য ত্রিভুজ দেখাবো, এই কারণে একটার থেকে আই একটার থেকে আর নিয়েছি। বেশ হলো। এবারে দেখ ভালো করে দেখবি, এটা হচ্ছে কি এটা হচ্ছে কি আপতিত তরঙ্গমুখ, এই যে এবি লাইন হচ্ছে কি আপতিত তরঙ্গমুখ, এটা তো আপতন কোণ আই, তাহলে বাদ বাকি কোণ কত, এই কোণটা কত 90 মাইনাস আই, 90 মাইনাস আই। আচ্ছা এই যে ডটের লাইন, নীল কালারের যে ডটের লাইন, আর এই যে তল লম্ব, ডটের লাইন লম্ব, এই কোণটা 90 মাইনাস আই, তাহলে বাদ বাকিটা কত হবে আই। দেখ এটা আই, মানে লম্বর সাথে আপতন কোণ, আপতিত রশ্মি লম্বর সাথে আপতিত রশ্মি আই, ঠিক আছে। আবার আপতিত রশ্মি তরঙ্গ মুখের সাথে 90 কোণ করেছে, তাহলে এটা যদি আই হয় তাহলে এটা হবে কত 90 মাইনাস আই, 90 মাইনাস আই। আবার এই যে লম্ব আর এই যে তল, ঠিক আছে 90 ডিগ্রি, তাহলে এটা যদি 90 মাইনাস আই হয় তাহলে বাদ বাকিটা কত আই, সেম জিনিস, এটা আর হলে এটা কত 90 মাইনাস আর, তাহলে আবার লম্ব এটা, তাহলে এটা কত হবে শুধু আর, শুধু আর। এবারে দুটো ত্রিভুজ দেখছি আমরা, দুটো ত্রিভুজ দেখছি, জটিল আছে অবশ্যই, প্রমাণ অত সহজ নয়। দুটো ত্রিভুজ দেখবো এবার, সেই দুটো ত্রিভুজ সদৃশ্য ত্রিভুজ প্রমাণ করে দিলে হয়ে যাবে। কোন দুটো ত্রিভুজ, ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ বললাম এ বি ডি, আর ত্রিভুজ হচ্ছে কি এ এফ ডি, দুটো ত্রিভুজ এ বি ডি আর এফ ডি, এ বি ডি আর এফ ডি, দুটো ত্রিভুজকে আমি আলাদা করে বানিয়ে দেখাচ্ছি। দেখ এ বি ডি ত্রিভুজ দেখ ভালো করে, এ বি, এই যে এ বি লাইন, এ
বি লাইন, ঠিক আছে, এটা আছে এরকম, ঠিক আছে, আর এদিকে আছে ডি। ভালো করে দেখ, এটা কিন্তু 90 ডিগ্রি কোণ, হ্যাঁ কি না? এই যে এটা কিন্তু 90 ডিগ্রি কোণ, কেন কি আপতিত রশ্মি আর তরঙ্গ মুখ 90 ডিগ্রি। এই কোণটা কত? আই। ক্লিয়ার? এই কোণটা কত? আই। আচ্ছা, এটা হচ্ছে ডি, এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, এটা একটা ত্রিভুজ। আচ্ছা, বিডির লেন্থ কত? সি ইন্টু টি। বিডির লেন্থ কত? সি ইন্টু টি। বেশ। আচ্ছা, এফ এর লেন্থ কত? এটাও তো সি ইন্টু টি। বি থেকে ডি গেছে টি টাইমে, এ থেকে এফ গেছে টি টাইমে, তাহলে বিডি এর লেন্থ কত? সিটি, আর এফ এর লেন্থও কত? সিটি, মানে এটাও সিটি আর এটাও সিটি দুজনে। তাহলে এটা হলো কি এ বি ডি ত্রিভুজ। আর একটা ত্রিভুজ হচ্ছে কি এ এফ ডি ত্রিভুজ। এ এফ ডি ত্রিভুজকে দেখ, এই যে এডি, এডি, এফ, এই যে এরকম করে, ঠিক আছে, এই যে এফ, এরপরে আছে এরকম করে, কোনটা 90 ডিগ্রি? এই যে এটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। বেশ। আর কি আছে? এই কোণটা হচ্ছে কিনা আর। দেন দেন এফ, এফ এর ভ্যালু কত? সিটি, এফ এর ভ্যালু কত? সিটি। দুটো ত্রিভুজকে যদি দেখিস, এদের কমন বাহু কোনটা? এডি। এদের কমন বাহু কোনটা? এডি। এডি সমান এডি, প্রথমে এডি সমান এডি, দুজনের এই দুটো বাহু সমান। তারপরে দুটো কোণ 90 ডিগ্রি, এই যে এই কোণ সমান এই কোণ, হয়েছে। তাহলে দুটো কোণ 90 ডিগ্রি, আমি বলে দিচ্ছি, বাহু সমান এরকম করে দিলাম, দুটো, দুটোর কোণ সমান, এই যে 90 90, কোণ সমান। আর কি সমান? দুটো বাহুও সমান, এফ, এফ আর বিডি, এফ আর বিডি সমান। এফ, এফ মানে কত? সিটি, আর বিডি মানেও কিন্তু সিটি, দুজনেরই মান কিন্তু সিটি, মানে লেন্থ সমান। সদৃশ্য ত্রিভুজ হয়ে গেছে, দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য। আচ্ছা, সমান বাহুর বিপরীত কোণও সমান হবে। এফ এর মান কত? সিটি, এর বিপরীত আর কোণ, আর বিডির মান কত? সিটি, এর বিপরীত কোণ আই, তাহলে আই সমান আর। বোঝা গেল? আই সমান আর হচ্ছে, কেন কি এই বাহুর বিডি এবং এফ বাহুর, তাহলে কি হচ্ছে? আই সমান আর। দুটো ত্রিভুজ সর্বসম হচ্ছে এখানে। তাহলে আরেকবার বলবো, ঠিক আছে, এ প্রমাণ পড়বে না পরীক্ষায়, বাট জ্যামিতি বুঝছি, বারবার বলছি, জ্যামিতি বুঝছি, কিরকম জ্যামিতি, কি প্রসেস। প্রথমে এরকম দুটো আলোক রশ্মি আসবে, আগে বুঝে নে, প্রথমে এরকম দুটো আলোক রশ্মি আসবে, ফার্স্ট এইখানে এসে হিট করবে, ঠিক আছে। কি বলবো না, বি থেকে ডি তে পৌঁছাতে সময় লাগবে কত? টি, ঠিক আছে। বেশ। ওই সময়ে এ কে কেন্দ্র করে আমি কি করব? সিটি ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করব। প্রতিফলনের বেলা কোন দিকে গোলক হবে? উপরের দিকে। প্রতিসরণের বেলা কোন দিকে হবে? নিচের দিকে। তবে হ্যাঁ, ওখানে কিন্তু একটা গল্প আছে, কি প্রতিফলনে যেমন ওপরে যে আলোর গতিবেগ সব তো দুজনের ক্ষেত্রে সেম, সিটি সিটি, কিন্তু প্রতিসরণের বেলা কি হবে? এই মিডিয়ামের যদি আলোর বেগ v1 হয়, এই মিডিয়ামে যদি আলোর বেগ v2 হয়, তাহলে কি বলবো? বি থেকে ডি পর্যন্ত লেন্থ কত হবে? v1 ইন্টু টি। সেই সময়ে এ পয়েন্ট থেকে কত দূরত্বে যাবে? v2 ইন্টু টি। বোঝা গেল কি? বি থেকে ডি পৌঁছাচ্ছে টি সময়ে, তাহলে লেন্থ কত? v1 ইন্টু টি, কেন কি এই মাধ্যমে আলোর গতিবেগ কত? v1, আর নিচে যে মাধ্যম থাকবে প্রতিসরণের বেলা, তাহলে সেই মাধ্যমে কতটা যাবে? v2 ইন্টু টি। তাহলে এই পয়েন্টকে কেন্দ্র করে যে ব্যাসার্ধের গোলক আমি কল্পনা করব, তার ব্যাসার্ধ কত হবে? v2 ইন্টু টি। প্রতিফলনের বেলা কি হবে? দুজনেরই সিটি সিটি হবে। বোঝা গেল? কারণ কি প্রতিফলনে আলোক রশ্মি এই মাধ্যমে আছে, প্রতিফলিত রশ্মিও এই মাধ্যমে আছে। ক্লিয়ার? তাহলে কি হলো? এটা সিটি, দেন একে কেন্দ্র করে করলাম। তারপরে কি হবে? তারপরে ডি পয়েন্ট আর এই গোলকের উপরে কি করতে হবে? স্পর্শক। তারপরে এখান থেকে রশ্মি, এখান থেকে রশ্মি। তাহলে এটা হচ্ছে কি, ওই স্পর্শক হচ্ছে কি প্রতিফলিত তরঙ্গমুখ, ওখানেও নিচে স্পর্শক হবে, ওটা কি হবে? প্রতিসৃত তরঙ্গমুখ। বোঝা গেল? তাহলে কি হবে? এখানে হচ্ছে এটা 90, এর বেলা এটা 90, এর এটা সিটি, এর এটা সিটি, বাস এখানে এইটা আই হলে এটা আই, এটা আর হলে এটা আর। দুটো ত্রিভুজ সর্বসম হচ্ছে, সদৃশ্য হচ্ছে। তো সদৃশ্য হলে সর্বসম হলে সদৃশ্য হচ্ছে, হলে কি হবে?
না ওই সিটি সিটি বাহুর বিপরীত কোণ দুটো সমান। আমি রাফ একবার প্রতিসরণ বলে দিচ্ছি, পরের দিন আমরা লিখবো, ঠিক আছে? প্রতিসরণটা দেখ, আর বুঝতে অসুবিধা আছে কি? এরপরে কিছু কথা আসবে যে তিনটে যে রশ্মি হচ্ছে তারা কি করে একই সমতলে থাকছে। দেখ আমি বাস রাফ শুধু ক্যালকুলেশনটা বলছি। প্রথমে একই জিনিস, এটা হচ্ছে কি তল, এই মাধ্যমে আলোর গতিবেগ কত v1, এই মাধ্যমে আলোর গতিবেগ v2 আমি ধরে নিচ্ছি। এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত μ1, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত μ2। ক্লিয়ার? আচ্ছা বেশ, তাহলে আমরা কিছু লিখে নিতে পারি। যেমন এটা আমরা পড়েছিলাম যে v1/v2 সমান কি হয় না μ2/μ1, এটা আমরা অলরেডি আগে থেকে জানি, এখানে কাজে আসবে এটা, ঠিক আছে? তো এখানে দেখ কি হবে, প্রথমে দুটো রশ্মি আঁকবো, ওই একই রকম পদ্ধতি, দুটো রশ্মি আঁকবো প্রথমে। দুটো রশ্মি আঁকছি প্রথমে। দেখ এই একটা রশ্মি নিলাম প্রথমে, আর এই একটা রশ্মি নিলাম প্রথমে, ঠিক আছে? তো দেখ প্রথমে কি হবে, এইখানে এ যে পয়েন্টটা আছে, এই যে এ পয়েন্ট, এখানে তরঙ্গমুখ আমি নিচ্ছি কিরকম, এরকম। ফার্স্ট এটা হচ্ছে কি আপতিত তরঙ্গমুখ, ঠিক না? আপতিত তরঙ্গমুখ হচ্ছে এটা এ বি। ক্লিয়ার? এ বি আঁকতে হবে না তৈরিকে, বাস শুধু দেখবি, ঠিক আছে? এ বি। তাহলে বল, এবার বলছি বি থেকে সি পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে সময় নিচ্ছে টি। বি থেকে সি পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে সময় নিচ্ছে কত, টি। তাহলে বিসি এর লেন্থ কত হচ্ছে, বিসি সমান কত হচ্ছে v1 ইন্টু টি। কেন কি প্রথম মাধ্যমে আলোর গতিবেগ কত v1 ইন্টু টি। এরপরে কি হবে, এ পয়েন্ট যখন দেখ প্রথমে একটা তরঙ্গ মুখের উপরে এ আর বি আছে, এরপরে কি হবে বি থেকে সি গেছে কি সময়, তাহলে এ থেকেও তো নিচের দিকে যাবে। এ থেকে কতটা নিচের দিকে যাবে না, এ থেকে ওই সময়ে কতটা v2 ইন্টু টি ব্যাসার্ধের আমাকে গোলক কল্পনা করতে হবে। তাহলে একে কেন্দ্র করে আমি করলাম কি একটা গোলক কল্পনা করলাম এরকম টাইপের, ঠিক আছে? এইরকম গোলক কল্পনা করলাম, তো সেটা হচ্ছে কি না v2 ইন্টু টি ব্যাসার্ধের গোলক। এরপরে কি হবে, আমাকে তরঙ্গমুখ আঁকতে গেলে কি করতে হবে, প্রথমে হয়েছিল কি এই পয়েন্ট আর এখানে স্পর্শক টেনেছিলাম, ভালো করে শোন, এই পয়েন্ট থেকে এই গোলকের উপরে স্পর্শক টেনেছিলাম, এখন কি হবে এই পয়েন্ট থেকে নিচের গোলকের উপরে স্পর্শক হবে। বোঝা গেল কিনা বল? এই পয়েন্ট থেকে নিচের গোলকের উপরে স্পর্শক হবে। ক্লিয়ার? এই পয়েন্ট থেকে নিচের গোলকের উপরে তুই এরকম আগে টেনে নিতে পারিস, তারপরে এইখানে তুই হচ্ছে এরকম করে একটা দেখিয়ে দিতে পারিস, চলবে। হয়েছে? হলো? বেশ, এবারে কি হচ্ছে দেখ, এটা হয়ে যাওয়ার পরে আমি কি বলবো যে এখানে রশ্মি যেটা, সেটা আমি এইখানে দেখ, এটা হচ্ছে কি এখানে লম্ব, তাই তো? এটা কি আই? ক্লিয়ার? এটা আই। এবারে বল এখানে এটা হচ্ছে কি, এক মিনিট, এইখানে এই যে একটা রশ্মি হলো, এটা প্রতিসৃত রশ্মি, আর এই পয়েন্টে এই যে একটা রশ্মি হচ্ছে প্রতিসৃত রশ্মি, এর উপরে লম্ব করে, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে এখানে প্রতিসৃত তরঙ্গমুখ কোনটা, এটা এটা কি প্রতিসৃত তরঙ্গমুখ। প্রতিসৃত তরঙ্গমুখ ভালো করে বোঝ, বলছি প্রতিসৃত তরঙ্গমুখ হলো। তাহলে দুটো রশ্মি হয়েছে এখানে প্রতিসৃত তরঙ্গমুখ, এখানে দুটো রশ্মি দেখিয়েছি। এবার দেখ এখানে একটা লম্ব টানবো, এখানে একটা লম্ব টানলাম, সেম যেমন এখানে আই নিয়েছিলাম, এখানে আর নিয়েছিলাম, আজকের এখানে কি নেব, আর। এটা যদি আর হয় তাহলে এটা কত হবে 90 মাইনাস আর, তাহলে এটা হবে কত আর। আচ্ছা এটা যদি আই হয় এটা কত হবে 90 মাইনাস আই, এটা হবে কত আই। বেশ, এবারে বল এই যে যে এটা হচ্ছে ডি পয়েন্ট নিলাম, তাহলে বল এডি লেন্থ কত হবে v2 ইন্টু টি। কেন কি এটা তো গোলক না, এটা ব্যাসার্ধ, এ পয়েন্টকে কেন্দ্র করে v2 টি ব্যাসার্ধের গোলক নেওয়া হয়েছিল না, তাহলে এই এডি লেন্থ কত v2 ইন্টু টি, আর বিসি লেন্থ কত v1 ইন্টু টি। এই হয়ে গেছে কাজ। এখানে কিন্তু আর সদৃশ্য ত্রিভুজ কিছু দেখাতে হবে না। এখানে কি করতে হবে, আমরা স্নেলের সূত্র যেটা সাইন আই, প্রথমে বল সাইন আই, এটা ত্রিভুজ, এই কোণ আই,
এটা 90, তাহলে বল কোণের বিপরীত বাহু লম্ব, তাহলে কত হবে V1t বাই অতিভুজ 90 এর বিপরীত বাহু AC। ঠিক আছে কিনা বল? কোণের বিপরীত, আই কোণের বিপরীত বাহু কে? V1 ইন্টু টি। আমি BC বাই AC লিখতে পারতাম, এক চান্সে লিখে দিচ্ছি V1t বাই AC। তারপরে সাইন আর, সাইন আর কত হচ্ছে দেখ, আর কোনটা, এই যে আর, আর এর বিপরীত বাহু কোনটা? এডি, এডির লেন্থ কত? V2 ইন্টু টি, V2 ইন্টু টি বাই অতিভুজ কোনটা? 90, 90 কোনটা? এই যে 90, 90 এর বিপরীত বাহু কোনটা? এসি। তারপরে কি হবে? সাইন আই বাই সাইন আর। এবার দেখ হয়ে গেছে সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর সমান কত হবে? V1 বাই V2, এক চান্সে কেটে দিয়েছি সব, V1 বাই V2, V1 বাই V2 সমান μ2 বাই μ1, তাহলে কি হচ্ছে μ1 সাইন আই সমান μ2 সাইন আর। এটাই তো স্নেলের সূত্র। পরের দিন এটাকে আমরা সাজিয়ে গুছিয়ে লিখবো, ঠিক আছে? আগের প্রমাণের থেকেও সহজ, মানে সদৃশ ত্রিভুজ প্রমাণ করতে হয়নি, শুধু এই গোলক এঁকে বাদ বাকি লেখা, জটিল না। ঠিক আছে, ক্লিয়ার? তবে বই দেখে কিন্তু ল্যাঙ্গুয়েজ, বইতে একটা জায়গায় ল্যাঙ্গুয়েজ ভুল লেখা আছে, ওই প্রতিফলিত দেখার দরকার নেই, আমি লিখে দেবো। ঠিক আছে।